আসসালামু আলাইকুম সবাইকে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের একটা সাজেশন ক্লাস। আমরা প্রথমে দেখব যে কোন টাইপের প্রশ্নগুলো আসলে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসে। সো আমরা যখন প্রশ্নটা দেখব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নগুলো বিগত বছরে আসছে, তার মানে এই প্রশ্নগুলাই আমার আসার সম্ভাবনা আছে। এই প্রশ্নগুলো বলতে এই টাইপের প্রশ্নগুলো ডিইউসিতে প্রশ্ন সাধারণত খুব কম রিপিট হয়, কিন্তু আমরা দেখব যে কিভাবে আমরা পড়লে বা কোন প্যাটার্নে পড়লে, কোন ধরনের প্রশ্ন পড়লে আমরা ডিইউসি ইউনিটিতে ইজিলি কি করতে পারবো, ইজিলি আমরা চান্স পাইতে পারবো ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে। তাহলে তোমরা সকলেই আমাকে বলো যে তোমরা সকলেই আমাকে শুনতে পাচ্ছ কিনা, সকলেই আমাকে দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিক আছে কিনা এবং সব কিছু তোমাদের বোধগম্য কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, আমি ক্লিয়ার কিনা, এবং আমার লেখা ধরো কোন একটা লিখলাম, ধরো এখানে সাজেশন লিখলাম, সাজেশন, এই সাজেশন তুমি দেখতে পাও কিনা, ঠিক আছে, এইটা দেখতে পাচ্ছ কিনা। তো যদি সব কিছু দেখতে পাও তাহলে অল ওকে, অল ডান, আমরা তাহলে শুরু করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিই, যারা আছো একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও। শেয়ার করে দেওয়ার মাধ্যমেই আমরা আজকের ক্লাসগুলো শুরু করব। হ্যাঁ, আজকের ক্লাসগুলো শুরু করব। দেখো প্রথমেই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি এমসিকিউ সলভিং দিয়ে। প্রথমেই দেখো প্রথম প্রশ্নটা, এটা ঢাবি গতে 24-25 সেশনে আসছিল। 24-25 সেশন মানে তোমাদের আগের বছরে প্রশ্নটা কোথা থেকে আসছে, দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি। তার মানে আমরা একটু দেখি দ্বিস্বরযুক্ত ধ্বনি বলতে কি বোঝো বা এইটা কোন জায়গা থেকে আসছে। তাহলে এইটা আমার বুঝতে হবে কোন জায়গা থেকে। এই প্রশ্নটা আসছে আমার স্বরধ্বনি থেকে। কোথা থেকে? স্বরধ্বনি থেকে। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পাইলাম, স্বরধ্বনি। কোন ধ্বনি? স্বরধ্বনি। স্বরধ্বনি থেকে আমার প্রশ্নটা আসছে। প্রশ্নটার নাম হচ্ছে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দকোনটি। দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দকোনটি। তাহলে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটা হবে বলো, বস মানুষরা বলো কোনটা হবে। আসলে তোমাকে প্রথমে বুঝতে হবে দ্বিস্বর জিনিসটা কি, দ্বিস্বর মানে কি। হ্যাঁ, দ্বিস্বর যখন বুঝবা তখনই কি করতে পারবা, দ্বিস্বর যখন বুঝবা তখনই তোমরা বাকি এই যে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটা সেটাও কিন্তু সহজে বের করতে পারবা। হ্যাঁ, সো গ্রুপগুলোতে শেয়ার হয়েছে কিনা আমি একটু দেখে নেই জাস্ট, তারপরেই আমরা একটু শুরু করে দিচ্ছি। হ্যাঁ, অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না আমার ভাইয়া আপুরা। বি ইউনিট সি ইউনিট যারা আছো সবাই করতে পারবা, কারণ এটা তো বাংলা হচ্ছে বি ইউনিট সি ইউনিট, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য কি, সবার জন্য একটাই বাংলা, ভাই। হ্যাঁ, সবার ভাই। সো আমরা একটু শেয়ার দিই এই গ্রুপগুলোতে। আর্টস পাঠশালা। ওকে, আমার প্রশ্নটা আসছে, প্রশ্নটার নাম হচ্ছে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দগুলি একটাই। তাহলে দাঁড়াও একটু খালি শেয়ার দিয়ে নিই, অনেক পোলাপান নাই, পোলাপান না থাকলে ক্লাস করার মজা নেই। তো আমরা শেয়ার দিব কোথায়, আমরা শেয়ার দিব হচ্ছে এখন টপিক যেহেতু সেম সবাই করতে পারবা। ডি মানে কি? ডি মানে হচ্ছে দুই। স্বর মানে কি? স্বর মানে যেগুলো একা একা উচ্চারিত হয়। এখন স্বর কোনগুলো? স্বর হচ্ছে অ থেকে ও পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বর। এখন বলছে এই যে দুইটা স্বর বিশিষ্ট ধ্বনি কোনটা। এখন প্রথমে দেখো রক্ষক, স্বর্ণ, আবরণ। হ্যাঁ, এখন দ্বিস্বর কি? বাংলায় দ্বিস্বর কয়টা আছে? বাংলায় দ্বিস্বর আছে দুইটা। এই দ্বিস্বর না থাকে এটাকে আমরা বলতে পারি যৌগিক স্বর। কি বলতে পারি? যৌগিক স্বর। তাহলে বাংলায় দ্বিস্বরও যদি থাকে কিংবা যৌগিক স্বর থাকে, কি জিনিস একই, প্রোডাক্ট একই, খালি নামটা আলাদা। প্রোডাক্ট কি একই, খালি নামটা আলাদা। তাহলে দ্বিস্বর বা যৌগিক স্বর যাই বলুক, তাহলে বাংলায় কয়টা দ্বিস্বর আছে? বাংলায় দ্বিস্বর আছে দুইটা। একটা কি? একটা হচ্ছে ওই, আর একটা কি? একটা হচ্ছে ও, মানে ও আর ওই। এখন ও আর ওই এটা কেমনে গঠিত হয়? এইটা গঠিত হয় তোমার কির সাথে? ওর সাথে দীর্ঘ যুক্ত হয়ে, আর এইটা গঠন হয় ওর সাথে রস্বই যুক্ত হয়ে। তাহলে ওর সাথে যদি দীর্ঘ যুক্ত হয় ও হয়, আর ওর সাথে যদি ই যুক্ত হয় তাহলে কি হয়?
ওই হয়। এখন আমি এই দুইটার সংক্ষিপ্ত রূপ কি, এটা সংক্ষিপ্ত রূপ কি, এটা সংক্ষিপ্ত রূপ এমন, আর এটার সংক্ষিপ্ত রূপ কি, দুইটা সংক্ষিপ্ত রূপ দেখি, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমন, আর এটা সংক্ষিপ্ত রূপ কি, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমন, তাই না? তাহলে এখন তুমি বলো যে কোনটাতে এই যে এইটা চিহ্ন আছে বা এইটা চিহ্ন আছে, এইটা আছে বা এইটা আছে, কোনটাতে আছে? দেখো কোনটাতে আছে, প্রথম অপশন তৈল, এইটাতে আছে। কি চিহ্ন আছে? আমার এ আছে, তো ওই আছে। তাহলে ওই চিহ্নটা এর কি দ্বিস্বর নাকি যৌগিক স্বর? দ্বিস্বর ও যৌগিক স্বর। তাহলে প্রশ্নে বলছে কি দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ, তাহলে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটা হবে? ওই হবে, তৈল হবে। হ্যাঁ, আমরা সাধারণত প্রশ্নে দেখি যে দ্বিস্বর ধ্বনি কয়টা বা দ্বিস্বর ধ্বনি কি কি, এই ধরনের প্রশ্নগুলো আসলে জানতে চাই। কিন্তু এখানে বলছে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটা। এখন তো প্লাবান বলতে পারে যে ভাই দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কেমন আইডেন্টিফাই করে? কোনো কিছুই করার দরকার নেই, তুমি প্রথমে দ্বিস্বর বের করো। দ্বিস্বর বের মানে কি? দ্বি মানে দুই, স্বর মানে কি? স্বরধ্বনি। স্বরধ্বনি এখন ও থেকে ও পর্যন্ত অনেকগুলো আছে। এখন এই যে ও থেকে ও পর্যন্ত এই স্বরধ্বনিগুলা, এই স্বরধ্বনিগুলা কি হয়েছে? দুইটা স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি যখন যুক্ত হয়, বা দুইটা স্বরধ্বনি মিলে যখন একটা করে স্বরধ্বনি বানায়, সেগুলোকে আমরা কি বলি? দ্বিস্বর। এখন এই দ্বিস্বরের সংক্ষিপ্ত রূপ কি? ও এর সংক্ষিপ্ত রূপ এমন, আর ও এর সংক্ষিপ্ত রূপ কেমন? এমন। এখন তুমি দেখো কোনটা ও বা কোনটা ওই দিয়ে গঠিত, তাহলে কোনটা ওই বা কোনটা ও দিয়ে গঠিত? That's one. তাহলে that's the right answer. That's the right answer. That's the right answer. Clear? ওটা পার্সোনালি বলবো। হ্যাঁ, যারা যারা বলছে যে কোন কোন টপিক দিতে হবে সেগুলো তোমাদের পার্সোনাল গ্রুপে বা পার্সোনাল ক্লাসে বলে দিব, কোনো সমস্যা নেই। কারণ যারা এফবিএস আছে তাদের এই জিনিসটা ইয়া করা দরকার। এখানে বলছে উপভোগ শব্দের উপ উপসর্গের দোতনা কোনটি? হ্যাঁ, মানে এই যে উপ, দোতনা বলতে কি বুঝাইছে? কি বোঝাইছে সহজ ভাষায়? আমরা যখন উপসর্গ পড়ছি আমাদের একটা চার্ট দেওয়া ছিল, এই সাইডে উপসর্গের নাম দেওয়া ছিল, এই সাইডে কি উপসর্গের নাম দেওয়া ছিল উপ। এখন এই সাইডে কি বোঝায়? হ্যাঁ, দোতনা কি করে? যেমন হচ্ছে উপ অনেক কিছু, মানে উপহার হিসাবে ব্যবহার হইতে পারে, উপ হচ্ছে কি সাদৃশ্য হিসাবে ব্যবহার হইতে পারে, উপ কি উপ হচ্ছে সমীপে অর্থে ব্যবহৃত হইতে পারে, উপ হইতে কি উপ হচ্ছে সম্যক অর্থে ব্যবহৃত হইতে পারে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। এরকম একটা আমাদের চার্ট ছিল। হ্যাঁ, যেমন সমীপে কি কি বোঝায়? উপকণ্ঠ, উপকণ্ঠ এগুলো কি? এটা সমীপে অর্থে। সাদৃশ্য অর্থে যেমন হচ্ছে আমার উপবন, হ্যাঁ উপবন। আবার ক্ষুদ্র অর্থেও বোঝায়, ক্ষুদ্র অর্থে কি? ক্ষুদ্র অর্থে বোঝায় হচ্ছে উপজেলা। সো এটা একটা চার্ট দেওয়া ছিল তোমাদের যারা যারা পেইড ব্যাচে পড়েছো, কাজেই আমরা সেই চার্ট অনুযায়ী এগুলো বের করব। তাহলে এখানে বলছে উপভোগ শব্দের উপকোণ অনুসারে বা কোন অর্থটা বোঝাইছে, কোন অর্থটা বোঝাইছে, কোন অর্থটা বোঝাইছে। সো কোন অর্থটা বোঝাইছে বলো? এখানে দুইটা আছে, একটা অনুরূপ আছে, একটা পুরোপুরি আছে, একটা সম্যক আছে, একটা অধিক আছে। তাহলে দেখি কে কে বলছে। চুমকি বলছো সি 100%। আচ্ছা, আরেকজন কি বলছো? আরেকজন বলছো জান্নাতুল শাম্মী, ওকে। সম্যক মাইশা তারান্নুম বলছো। আচ্ছা আচ্ছা, তাহলে উপভোগ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, উপভোগ বলতে আমরা ধরো বিশেষভাবে যেটাকে ভোগ করি, কি বলি? বিশেষভাবে যেটাকে ভোগ করি, বিশেষভাবে ভোগ, বিশেষভাবে ভোগ। হ্যাঁ, তাহলে বিশেষভাবে ভোগ মানে কি? একদম সম্যক জিনিসটাকে কি একদম একবারে এনজয় করা। তাহলে সম্যক জিনিসটা কি? এই যে এটা, হ্যাঁ এটা, ঠিক আছে, এটা। ওকে, নেক্সট প্রশ্নে আসো। ধনাত্মক দ্বিত্ব কোনটা? হ্যাঁ, ধনাত্মক দ্বিত্ব কোনটা? ধনাত্মক দ্বিত্ব বা ধনাত্মক এই অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, এই জিনিসগুলোকে আমরা যদি বলি, এই জিনিসগুলোকে যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে দ্বিত্ব কয় প্রকার। হ্যাঁ, একটা ধরো অনুকার দ্বিত্ব আছে। কি দ্বিত্ব? অনুকার দ্বিত্ব। অনুকার দ্বিত্ব, অনুকার দ্বিত্ব মানে, অনুকার দ্বিত্ব মানে হচ্ছে, অনুকার দ্বিত্ব মানে কি? অনুকার দ্বিত্ব মানে হচ্ছে ধরো তোমার কোনো আওয়াজ বা অনুভূতি প্রকাশ পাচ্ছে। কি পাচ্ছে? আওয়াজ বা অনুভূতি প্রকাশ পাচ্ছে, আওয়াজ বা অনুভূতি প্রকাশ পাচ্ছে। আওয়াজ বা অনুভূতি যখন প্রকাশ পায়, তো এই জিনিসটাকেই আবার আমরা কি বলি? এই জিনিসটাকেই বলি ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্ব তার মানে কি? দেখো, কোনো কিছুর আওয়াজ বা অনুভূতি সম্পর্কে প্রকাশ করবে। কি প্রকাশ করবে? কোনো কিছুর আওয়াজ বা অনুভূতি সম্পর্কে প্রকাশ করবে। তাহলে কোনো কিছুর আওয়াজ বা অনুভূতি সম্পর্কে যদি প্রকাশ করে, হ্যাঁ, কোনো কিছুর আওয়াজ বা অনুভূতি সম্পর্কে প্রকাশ করে, তাহলে সেটা কি হয়? ধনাত্মক দ্বিত্ব। আর একটা হয়, সেটা হচ্ছে আমরা অসমীকরণ পড়ছি না, মনে রাখবা, অসমীকরণ পড়ছি না, অসমীকরণ। তো অসমীকরণ কি? অসমীকরণ হচ্ছে দুইটা শব্দ এরকম থাকবে। অসমীকরণ হচ্ছে একটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ।
আর তোমরা আবার বলতে পারো ভাইয়া অসমীকরণ কি? অসমীকরণ কি? একটা ধ্বনি পরিবর্তনের পরিবর্তন হবে। তো অসমীকরণ কি করছি? দুইটা শব্দ ছিল এমন, গপ যোগ গপ, এইটার মাঝখানে এই পুনরাবৃত্তি দূর করার জন্য কি যুক্ত হয়েছিল? একটা আ যুক্ত হয়েছিল। সো আ যুক্ত হওয়ার পরে কি হয়েছিল? গপাগপ, গপাগপ। তাহলে তোমার এই যে ধনাত্মক দ্বিত্ব, এই ধনাত্মক দ্বিত্ব দুইভাবে ফর্ম হইতে পারে। প্রথম শর্ত কি? একটা অনুকার দ্বিত্ব হইতে পারে। অনুকার দ্বিত্ব মানে কোনো কিছুর আওয়াজ বা অনুভূতি হইতে পারে, সেটাকে আমরা ধনাত্মক দ্বিত্ব বলি। ওকে, আর একটা কি হইতে পারে? আর একটা গঠন হইতে পারে অসমীকরণের মাধ্যমে। অসমীকরণ কোনটা? যেটা ধ্বনি পরিবর্তন। তাহলে দেখো কোনো অনুকার দ্বিত্ব যেমন হচ্ছে আমার কি ছমছম, হ্যাঁ ছমছম, কুটকুট, কুটকুট, টুংটাং, টুংটাং, হ্যাঁ এগুলো সবগুলাই কি? এই সবগুলাই কি আমার অনুকার দ্বিত্ব বা ধনাত্মক দ্বিত্ব। এখন তুমি দেখো তো অপশনে এরকম কোনো কিছু আছে নাকি? অপশনে এরকম কোনো কিছু আছে নাকি? আছে? অপশনে কি এরকম কোনো কিছু দেখছো? অপশনে কি এরকম কোনো কিছু দেখছো? এরকম কোনো কিছু নাই। তাহলে তোমার যেহেতু নাই, তুমি এখন বলতে পারো ভাই আপনিই তো বলছেন অনুকার দ্বিত্ব আর ধনাত্মক দ্বিত্ব একই, কাজে অনুকার দ্বিত্ব তো এগুলো তো অপশনে নাই, তার মানে উত্তরটা কি ভুল। উত্তরটা কি ভুল? উত্তরটা কিন্তু ভুল না। কেন ভুল না? কারণ আমার ধনাত্মক দ্বিত্ব হইতে পারে দুইটা মাধ্যমে। প্রথম মাধ্যম হচ্ছে হয় অনুকার দ্বিত্ব হবে, যদি অনুকার দ্বিত্ব না হয়, ছমছম, কুটকুট, টুংটাং, ছা ছা, সা সা, এগুলো যদি না হয়, তাহলে আমাকে দেখতে হবে যেটা অসমীকরণ হয় কিনা। অসমীকরণ মানে কি? কোনো একটা ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা সেই শব্দের মাঝে যদি আ যুক্ত করি, তাহলে সেটাকে কি বলি? অসমীকরণ। তাহলে দেখো গপ যোগ গপ ইকুয়াল টু আ যোগ করলাম, কি হলো? গপাগপ হলো। তাহলে এখানে দেখো তো এই যে অসমীকরণের উদাহরণ আছে কিনা? কাপড় চোপড়, পাকাপাকি না, টপ টপ। দেখো আমার দুইটা শব্দ ছিল টপ যোগ টপ, তাহলে এইটাতে অসমীকরণ করলে আমি কি করব? টপাটপ করব। কি করব? টপাটপ। তাহলে এইটা কি হচ্ছে? এইটাই হচ্ছে আমার অসমীকরণের মাধ্যমে ধনাত্মক দ্বিত্ব। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে টপাটপ। বুঝতে পারছো? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে টপ টপ। তুমি এখন দুইটা মাধ্যমে যাইতে পারো। তুমি এখন প্রথমেই দেখতে পারো যে অনুকার দ্বিত্ব হচ্ছে কিনা। অনুকার দ্বিত্ব বা ধনাত্মক দ্বিত্ব যদি না হয়, তাহলে তুমি দেখবে অসমীকরণ হচ্ছে কিনা। অসমীকরণ হইলে কিংবা অনুকার দ্বিত্ব হইলেও সেটা কি? ধনাত্মক দ্বিত্ব। এই প্রশ্নটা আসছিল ঢাবি গতে 24-25 সেশনে, মানে তোমাদের আগের বছর। তার মানে আমরা দুইটা প্রশ্ন দেখলাম, তিনটা প্রশ্ন দেখলাম। প্রথমে আমাদের উপসর্গ থেকে একটা আসছে, উপসর্গ থেকে একটা আসছে, তারপরে কি থেকে আসছে? আমাদের এখানে স্বরধ্বনি থেকে আসছে, আমাদের এখানে তারপরে কি দ্বিরুক্ত শব্দ থেকে আসে। কোন শব্দ? দ্বিরুক্ত শব্দ। পোলাপান বলে যে ভাইয়া যেগুলো আসে না সেই টপিকগুলো বলেন। দ্বিরুক্ত শব্দ গত তোমার হচ্ছে 6-7 বছর আসে না, কিন্তু 24-25 সেশনে চলে আসে। তাহলে ভাই তোমরা যে বাদ দিতে চাও, তোমরা যে সাজেশন চাও, ভাই সাজেশন দেন। সাজেশন মানে কি? সব পড়ো, এখানে কোনো টপিক বাদ দেওয়া যাবে না। কারণ রিসেন্টলি যেইভাবে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, বিগত বছরের প্রশ্ন দিয়ে দিছে 24-25 সেশন, হ্যাঁ। তো তখন এই জিনিসটা কেমনে পারতা? এই জিনিসগুলো একটু রিয়ালিটি মানতে হবে, একটু পড়তে হবে, একটু পড়তে হবে। তাহলে দ্বিরুক্ত শব্দটা পড়তে হবে। এই তো দেখো যৌগিক শব্দের উদাহরণ কোনটা? যৌগিক শব্দ কি? আমাদের শব্দকে যদি আমরা ভাঙি, শব্দকে যদি ভাঙলে আমরা তিন ধরনের শব্দ পাই। প্রথমটা আমার অর্থ অনুসারে পাই, তারপর কি? তারপর হচ্ছে আমরা গঠন অনুসারে পাই, হ্যাঁ। তারপরে আবার আমরা কি অনুসারে পাই? আবার আমরা হচ্ছে তোমার পদ বিবেচনায় পাই, পদ বিবেচনায় পাই। সো অর্থ বিবেচনায় কয় প্রকার? অর্থ বিবেচনায় হচ্ছে আমার 3 প্রকার। কি কি? যৌগিক, তারপর কি রূঢ় বা রূঢ়ি, তারপর কি? তারপর হচ্ছে যোগরূঢ়। পদ বিবেচনা আমার কয় প্রকার? পদ বিবেচনা 8 প্রকার। গঠন বিবেচনা কয় প্রকার? গঠন বিবেচনা 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক, একটা কি? একটা হচ্ছে সাধিত। এটা আমরা কেমনে মনে রাখতাম? মনে রাখতাম এমনি, গদু অতি উপরে, উপরে, হ্যাঁ। তার মানে গঠনগত কত? গঠন 2। অ থেকে কি? অর্থ কত? 3। উ থেকে কি? উৎসে দেখো প থেকে কি? প্রথমে 5, র থেকে কি? র থেকে পরে 4, মানে এখন যে বাংলা সেখানে 4, আর প্রথমে কি ছিল? প্রথমে 5 ছিল। আর পদ কয়টা? পদ হচ্ছে 8টা, হ্যাঁ, পদ হচ্ছে 8টা। আর উৎস কয়টা? উৎস হচ্ছে আমার আগে ছিল 5টা, এখন 4টা। কি কি? তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আর আগে একটা ছিল, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অর্ধ তৎসম, যেটা এখন নাই, হ্যাঁ, যেটা কি এখন নাই। তাহলে এই যে অর্ধ তৎসম, এই অর্ধ তৎসমটা কি এখন বর্তমানে ফাউন্ডিং না। তাহলে আমাদের এখানে বলতে, এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে
এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে যৌগিক শব্দের উদাহরণ কোনটা। তার মানে যৌগিক নিয়ে কাজ করতে হবে। তাহলে যৌগিক শব্দ আমার কি প্রাধান্য পাবে? যৌগিক শব্দ কি প্রাধান্য পাবে? অর্থ প্রাধান্য পাবে। তাহলে চলো আমরা একটু অর্থগুলা দেখি, অর্থগুলোর সাথে কি হয়। আর তার আগে বুঝি যৌগিক শব্দটা আসলে কি। যৌগিক শব্দটা আসলে কি? যৌগিক শব্দটা আসলে কি? হ্যাঁ, যৌগিক শব্দটা হচ্ছে তোমার যেই ধরনের শব্দ, যেই ধরনের শব্দের বিশ্লেষণগত শব্দ। কি বলছি? যেই ধরনের শব্দের প্রত্যয় বা উপসর্গ যুক্ত হওয়ার পরেও অর্থ কি হয় না? পরিবর্তন হয় না। কি হয় না? অর্থ পরিবর্তন হয় না। প্রকৃতি ও প্রত্যয় যোগ হওয়ার পরেও কি হয় না? অর্থ চেঞ্জ হয় না। অর্থ চেঞ্জ হয় না। ওকে, এখন দেখো এখানে যে জিনিসটা হয়েছে, কি হয়েছে আমি একটু বলি। অর্থ চেঞ্জ হয় না। হ্যাঁ, এখন তুমি দেখো এখানে গবেষণা, গবেষণাকে আমরা যদি বিশ্লেষণ করি কি? গোযোগেষণা। গো মানে কি? গো মানে হচ্ছে গরু। এষণা মানে কি? এষণা মানে হচ্ছে খোঁজা। তাহলে গবেষণা শব্দের অর্থ কি? গরু খোঁজা। গবেষণা শব্দের অর্থ কি? গরু খোঁজা। গো শব্দের অর্থ গরু, এষণা শব্দের অর্থ কি? এষণা শব্দের অর্থ খোঁজা। তার মানে গবেষণা শব্দের অর্থ কি? গরু খোঁজা। গরু খোঁজা মানে আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই, বিজ্ঞানীরা সমুদ্রে যে গবেষণা করেন, তার মানে বিজ্ঞানীরা কি সমুদ্রে গিয়ে গরু খোঁজে? তার মানে দেখো এটার প্রকৃতি প্রত্যয় বা সন্ধিজাত যে শব্দ, সন্ধিজাত যে অর্থ, সেই অর্থটা এটার ব্যবহারিক অর্থের সাথে মেলে না। তাহলে আমরা জানি যখন কোনো সন্ধিজাত অর্থ ব্যবহারিক অর্থের সাথে মেলে না, তখন সেগুলোকে আমরা কি বলি? তখন সেগুলোকে আমরা বলি রূঢ়ি শব্দ। কি বলি? রূঢ়ি বা রূঢ় শব্দ। আল্লাহ হাফেজ আপু। রূঢ়ি বা রূঢ় শব্দ। তারপরে দেখো পঙ্কজ। পঙ্কজ কি? পঙ্কে জন্মে যায়, মানে পুকুরে যেটা জন্মে। পুকুরে যা জন্মে সেগুলোই পঙ্কজ। পুকুরে তো শৈবালও জন্মে, তাহলে শৈবাল পুকুরে জন্মলে শৈবালও কি তোমার পঙ্কজ না? পঙ্কজ মানে বোঝায় কি? পঙ্কজ মানে বোঝায় পদ্মফুল। পঙ্কজ মানে কি বোঝায়? পদ্মফুল। তাহলে দেখো মানে সমুদ্রে বা পঙ্কে বা পুকুরে কোনো কিছু জন্মিলেই তাকে আমরা কি পঙ্কজ বলছি না? তার মানে এটা কি? এটা হচ্ছে তোমার একটা বহুব্রীহি সমাসের উদাহরণ, সমাসের উদাহরণ। তার মানে সমাস যোগে গঠিত কিন্তু মূল অর্থর সাথে সামঞ্জস্য না, বা মূল অর্থটা কি মেনে চলে না। যখন এরকম মূল অর্থর সাথে সামঞ্জস্য না বা মূল অর্থ মেনে চলবে না, তখন তাহলে সেটা কি হবে? তখন সেটা হবে আমার যোগরূঢ় শব্দ। কি হবে? যোগরূঢ় শব্দ। তাহলে এটা কি শব্দ? এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। মহাযাত্রা, মহাকালের যাত্রা। তাহলে মহাকালের যাত্রা মানে কি? তুমি একবারে সারা জীবনের জন্য পার হয়ে গেছো এটা, নাকি তুমি মারা গেছো এটা? মারা গেছে এটা। তার মানে এইটাও সমাজসাধিত শব্দ, যেটার সমাজগত অর্থ এবং ব্যবহারিক অর্থের সাথে কোনো মিল নাই। তাহলে এটাও কিসের উদাহরণ? এটাও যোগরূঢ়ের উদাহরণ। এখন দেখো চিকা মারা মানে কি? চিকা মারা মানে কি? চিকা মারা মানে হচ্ছে তোমার দেওয়াল লিখন। চিকা মারা মানে কি? চিকা মারা মানে হচ্ছে দেওয়াল লিখন। দেওয়াল লিখন। তার মানে এর ব্যবহারিক অর্থ এবং প্রকৃতি প্রত্যয়গত অর্থ এক। তাহলে প্রকৃতি প্রত্যয়গত অর্থ এবং ব্যবহারিক অর্থ যখন এক হয় বা এগুলো যখন চেঞ্জ হয় না, তখন সেইটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি যৌগিক শব্দ। কি বলি? যৌগিক শব্দ। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখান থেকে কিসের নিয়ে প্রশ্ন আসছে? শব্দ ভান্ডার থেকেও প্রশ্ন আসছে। তাহলে বিগত বছরে কি কি থেকে প্রশ্ন আসছে? শব্দ ভান্ডার থেকে প্রশ্ন আসছে, আবার তোমার নিরুক্ত শব্দ থেকেও প্রশ্ন আসছে, আবার কি থেকে প্রশ্ন আসছে? উপসর্গ থেকেও প্রশ্ন আসছে, আবার একই সাথে তোমার স্বরধ্বনি থেকেও প্রশ্ন আসছে। তার মানে এখন পর্যন্ত আমাদের কি কি পড়তে হবে সেগুলো বুঝতে পারছি? বুঝতে পারছি। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ পড়বো, হ্যাঁ, যাতে একটা প্রশ্ন বাদ না যায়, একটা অপশনও বাদ না যায়। উদ্বারী শব্দের অর্থ। উদ্বারী এটা তোমাদের এখন সিলেবাসে নাই, বর্তমান সিলেবাসে নাই। এটা হচ্ছে ঐকতান থেকে নেওয়া। কি থেকে নেওয়া? ঐকতান থেকে নেওয়া। ঐকতান শর্ট সিলেবাসের বাইরে, মানে ফুল সিলেবাসের বাইরে। ঐকতান তোমাদের আছে কিনা জানি না। সো উদ্বারী শব্দের অর্থ কি? উদ্বারী এটা হচ্ছে ঐকতান থেকে নেওয়া হয়েছে। উদ্বারী মানে কি? উদ্বারী মানে হচ্ছে একদম উপরে প্রকাশ করে দেওয়া। কি? উপরে প্রকাশ করে দেওয়া। এটা কি? এটার আসলে শব্দার্থ থেকে আসে। তার মানে আমরা জানি যে কোনো একটা কবিতা বা কোনো একটা গল্পের কি শব্দার্থ পড়াটাও কি আমার জন্য ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট। দেখো তোমরা যারা শর্ট
বা ফুল নিয়ে কনফিউশনে থাকো, ডিউ এরকম শর্ট ফুল পাত্তা দেয় না, এটা তো ফুলেরও বাহিরে, এখান থেকে প্রশ্ন দিয়ে দিছে। কাজেই যারা একটু ভাবছো যে ভাইয়া পড়বো কি পড়বো না, কি পড়বো, শর্ট সিলেবাস পড়বো কিনা ফুল সিলেবাস পড়বো, এই সমস্ত চিন্তার দরকারই নাই। তোমরা ডিরেক্ট যা যা আছে সব পড়ে যাও, শব্দার্থগুলো দেখে যাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে, পরেরটাই যাই। পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? হ্যাঁ, এই যে এই জায়গাটায় খেয়াল করবা, এই জায়গাটায় খেয়াল করবা, এই জায়গাটায় কি করবা, খেয়াল করবা। এখানে বলছে নয় কোনটি। হ্যাঁ, তো তুমি যখন পর্বতের এমনি করবা, তো উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা কিন্তু আস্তে করে ভুল হয়ে যাবে। এই নয় কথাটা কিন্তু দেখতে হবে। তার মানে আরেকটা প্রশ্ন আসছে কোথা থেকে? এইটা হচ্ছে তোমার বিরোচনের সমার্থক শব্দ থেকে আসে। তাহলে আমরা পর্বতের সমার্থক শব্দ জানি কি? পর্বতের সমার্থক শব্দ হচ্ছে অচল। অচল মানে কি? অচল মানে পাহাড় বা পর্বত। পাহাড়, পর্বত, কোনো সমস্যা নাই। শৈল শব্দের অর্থ কি? শৈল শব্দের অর্থ হচ্ছে শৈল অর্থ কি? পাহাড় পর্বত। পাহাড় পর্বত। অদ্রি অর্থ কি? অদ্রি অর্থ হচ্ছে তোমার কি? অচল, শৈল, পাহাড়, পর্বত, যে কোনো কিছু নিতে পারো। হ্যাঁ, পাহাড়, পর্বত, ঠিক আছে। তাহলে এই তিনটে কি? এই তিনটে হচ্ছে সমার্থক শব্দ। তাহলে নয় কোনটা? এই যে নয় কোনটা? তাহলে নয় কোনটা? নয় হচ্ছে মেদিনী। কারণ কি? মেদিনী শব্দের অর্থ কি? মেদিনী শব্দের অর্থ পৃথিবী। মেদিনী মানে কি? মেদিনী মানে হচ্ছে পৃথিবী, বসুন্ধরা, বসুন্ধরা, ভূধর, ভূধর, এই সবগুলাই কি? এই সবগুলাই হচ্ছে তোমার মেদিনী শব্দের সমার্থক শব্দ। মেদিনী শব্দের সমার্থক শব্দ। কিসের সমার্থক শব্দ? মেদিনীর সমার্থক শব্দ। মেদিনীর সমার্থক শব্দ। ঠিক আছে, ওকে। নিচের কোনটি প্রতিশব্দ নয়? হ্যাঁ, নিচের কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ মানে কি? প্রতিশব্দ মানে হচ্ছে সমার্থক শব্দ। নিচের কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ মানে কি ভাইয়া? প্রতিশব্দ মানে হচ্ছে সমার্থক শব্দ। ওকে, তাহলে দেখো এইখানে যে জিনিসটা করছে, এখানে যে জিনিসটা করছে সেটা কি? সেটা হচ্ছে প্রতিশব্দ জানতে চাইছে। হ্যাঁ, প্রতিশব্দ মানে কি? প্রতিশব্দ মানে এই যে এই জিনিসটা একটু আগেই ব্যাখ্যা করলাম, সমার্থক শব্দ। এখানেও কি চাইছে? এখানেও নয় চাইছে। তার মানে সমার্থক শব্দ থেকে আমার প্রশ্ন আসেই আসে। সো এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট। কি? ঢাবি গ 24-25 সেশনের একটা প্রশ্ন। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল এমন যে কোনটা প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয় কোনটা? তাহলে আমি যদি একটু দেখি যে প্রতিশব্দ কি কি। এখানে ঘন, হ্যাঁ, প্রথমেই ঘন। ঘন মানে কি? ঘন মানে হচ্ছে মেঘ। ঘন মানে কি? মেঘ। তো মেঘের প্রতিশব্দ কি? মেঘের প্রতিশব্দ আমরা জানি বারিদ। বারিদের প্রতিশব্দ কি? জিমুত। জিমুত, এগুলো আমরা সবগুলো জানি। তাহলে এই যে দেখো ঘন, মেঘ, বারিদ, জিমুত, এগুলো কি? এগুলো সবগুলাই মেঘের প্রতিশব্দ। তার মানে এই যে তিনটা, এগুলো কি? এগুলো হচ্ছে প্রতিশব্দ নয়। এগুলো কি? প্রতিশব্দ, একই ধরনের প্রতিশব্দ। তাহলে এখানে প্রতিশব্দ নয় কোনটা? জলধি। কারণ জলধি, জলধি মানে কি? জলধি মানে হচ্ছে সমুদ্র। সমুদ্র, সমুদ্র। তাহলে এইটা কি? এটা হচ্ছে ওই তিনটার সাথে তিনটার প্রতিশব্দ নয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে জলধি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর জলধি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে জলধি। ওকে, এরপরে দেখো সে কত বড় সাহসের কাজ। সে কত বড় সাহসের কাজ, এটা কোথায় বলছে? এটা কোথায় বলছে? দেখো এটা হচ্ছে, ধরো তোমার মাসি পিসিতে। দেখো মাসি পিসিতে সাহসের কাজ নিয়ে আমাদের তেমন হচ্ছে কোনো কথা বলা আছে কি? দেখো বলো, মাসি পিসিতে সাহসী নিয়ে কোনো কথা বলা আছে? মাসি পিসি নিয়ে সাহসের নিয়ে কোনো কথা বলা আছে? মাসি পিসিতে আমরা দেখি পুরুষতন্ত্রের যে অমানবিকতা, হ্যাঁ, পুরুষতন্ত্রের যে অমানবিকতা, সেই পুরুষতন্ত্রের অমানবিকতা কিন্তু চরম রূপে ফুটে উঠেছে। কাজে এই যে পুরুষতন্ত্রের অমানবিকতা, সেই পুরুষতন্ত্রের অমানবিকতা চরমভাবে ফুটে উঠেছে কোথায়? মাসি পিসিতে। তো মাসি পিসিতে সাহসের মতো কোনো কাজ করে নাই, কারণ মাসি পিসির গল্পের ক্যারেক্টার যারা আছে তারা কি? মাসি এবং পিসি, তারা সংগ্রাম করে চলতো। তারা কি? তারা হচ্ছে সবসময় আল্লাহ দিকে রক্ষা করে চলতো। এই কারণে এখানে আমরা কি কোনো ধরনের সাহসের তেমন কোনো বলি আমরা দেখি নাই। কি? আমরা তেমন কোনো বলি দেখি নাই। ঠিক আছে, ওকে। মানব কল্যাণ, মানব কল্যাণে তো লেখক আবুল ফজল, তিনি আসলে মানে কি বলবো, তিনি আসলে তোমার ওই যে কি বলে ওইটাকে, আরে ওই যে
মানে উপদেশ দিতে 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 উনি আসলে এগুলা আসলে বলেইনি নাই। হ্যাঁ, উনি সবসময় মানব কল্যাণকে ফোকাস করছেন। তাহলে এইটা বাদ, এটা বাদ, এইটাও বাদ। অপরিচিতাতে কি হয়েছে? অপরিচিতাতে বিয়ে মামা এগুলার কাহিনী গেলেই হয়েছে, সেখানে তো সাহসের কোনো পরিচয় দেওয়ারই দরকার নেই। কিন্তু বিলাসীতে দেখো, বিলাসীতে বিলাসীর কাহিনী কিংবা মৃত্যুঞ্জয়ের কাহিনী বর্ণনা করতে যে ন্যাড়া কি বলছে, ন্যাড়া বলছে সেটা অনেক দুঃসাহসিক একটা কাজ। তাহলে এটা কি হয়েছে? এটা হচ্ছে বিলাসী। এখন তোমাদের এখান থেকে আর কি টাইপের প্রশ্ন আসে দেখো, বিলাসী থেকে প্রশ্ন আসে, বিলাসী থেকে প্রশ্ন আসে। এখন পরের বছর কি প্রশ্ন আসতে পারে? পরের বছর বিলাসী থেকেই প্রশ্ন আসতে পারে যে বিলাসীর উৎস কোনটা, বিলাসীর উৎস কোনটা। তো বিলাসীর উৎস কি হবে? বিলাসীর উৎস হচ্ছে ভারতী। তো এই যে টাইপগুলা প্রশ্ন রিপিট হয় না, কিন্তু টাইপ রিপিট হইতে পারে। বিলাসী থেকে প্রশ্ন দিচ্ছে, পরের বার টিচার বলছে যে আগের বছর তো বিলাসী থেকে এই প্রশ্নটা দিছি, এখন বিলাসী থেকে তাহলে সালটা দিয়ে দেই, বা কত সালে প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই জিনিসগুলো দিয়ে দিই। কাজে এই জিনিসগুলোর উপর আমার ফোকাস রাখতে হবে। আমার পরের আগের বছরের প্রশ্ন পড়ে তো লাভ নাই। তাহলে আমরা দেখছি যে বিলাসী থেকে আসছে, আমরা দেখছি হচ্ছে সমার্থক শব্দটা ইম্পর্টেন্ট খুবই, কারণ সমার্থক শব্দ থেকে 2টা প্রশ্ন দিছে। আমরা তারপরে দেখছি হচ্ছে ঐক্যতান থেকে প্রশ্ন আসছে, শব্দ ভান্ডার থেকে প্রশ্ন আসছে, দ্বিরুক্ত শব্দ থেকে প্রশ্ন আসছে, উপসর্গ থেকে প্রশ্ন আসছে। সো এই জিনিসগুলো কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মোর ইম্পর্টেন্ট কিন্তু পড়াশোনা করতে হবে। ওকে, কোহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী তলে। তাহলে এই যে কোহেলি উত্তরী তলে মানে কি? এটা হচ্ছে তোমার সরাসরি তাহারই পরে মনে থেকে নেওয়া, ডিরেক্ট লাইন, তাহারই পরে মনে থেকে নেওয়া, তাহারই পরে মনে। তাহলে তাহারই পরে মনে যেই জিনিসটা বুঝলাম, তারই পরে মনে তো পড়তে হবেই, তার সাথে কি আমার কবিতার লাইনগুলোও মুখস্থ রাখতে হবে। কবিতার লাইন বা চরণগুলোও আমার কি পড়তে হবে? সি ইউনিটের জন্য। হ্যাঁ, কবিতার লাইন বা চরণও পড়তে হবে। কিসের জন্য? সি ইউনিটের জন্য। এটা আমি 24-25 প্রশ্ন, আমি লেটেস্ট প্রশ্ন নিয়ে কথা বলছি, আমি তোমাকে সেই আদি পূর্বে কেমনে প্রশ্ন হয়েছে সেগুলো দেখাচ্ছি না। তার মানে আমার এখান থেকে আমি বুঝতে পারলাম কি, আমাদের যে কবিতার লাইন বা কবিতার যে চরণ, সেই চরণগুলোও কিন্তু আমার মুখস্থ করতে হবে। নাহলে এই যে কোহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী তলে কথাগুলো কোন কবিতার অন্তর্গত? বিদ্রোহীতে তো কবিতায় কবি বিদ্রোহী প্রকাশ করতেই, তার বিদ্রোহী সত্তা, সেই সত্তা প্রকাশ করতেই সময় পান নাই, সেখানে তিনি আবার কোথায় এই রোমান্টিসিজম বানাবেন? প্রতিবাদ নামে আমাদের কোনো কবিতায় নাই। কাজে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রতিদান। সোনারতরীতে কবিতার নিজের জীবন, মাঝির কাছে তার যেই সোনার কর্মগুলা ছিল সেগুলা নেওয়ার জন্যই তো তিনি সময় পান নাই, তিনি আবার কখন এই রোমান্টিসিজম করবেন? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমার তাহারই পরে মনে থেকে। হ্যাঁ, তাহারই পরে মনে। সো এই জিনিসগুলো কিন্তু খুব 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 পড়তে হবে। সিয়াম বলছো যে ডিইউসি ইউনিটের বিগত বছরের প্রশ্ন রিপিট হওয়ার কতটা সম্ভাবনা খুবই কম, কারণ কি আমার এই জিনিসগুলো আসলে কি দেখা উচিত, এই জিনিসগুলো দেখা উচিত। তো যারা সি ইউনিটে প্রশ্ন পরীক্ষা দিবা তারা অবশ্যই যে জিনিসগুলোতে খেয়াল করবা, প্রথমেই কবিতার লাইন বা চরণ আসতেছে কিনা সেই জিনিসটা খেয়াল করবো। সো কবিতার লাইন বা চরণ পড়তে হবে, এবং একই সাথে কি পড়তে হবে? উৎস এবং ভিতরের লাইনগুলো রিডিং করতে হবে। তার মানে এখানে কি করতে হবে? দেখো, এখানে হচ্ছে গদ্যের লাইন রিডিং এবং কি, এবং একটা ভালো ধারণা থাকতে হবে, রাইট? ভালো ধারণা যখনই থাকবে তখনই তুমি কি কোপ দিতে পারবা। কোপ না দিলে তুমি নিজে কোপ খেয়ে যাবে, সমস্যা নেই। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? যেটা ঢাবি গ 24 সেশনে আসছে। এটা খুবই সহজ একটা প্রশ্ন, এবং এইটা কোথা থেকে আসে? সমাস থেকে আসে। সো উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা সহজে এই যে 4টা যে প্রশ্ন থাকবে সেই 4টা প্রশ্নকে ব্যবহার করব। সো 4টা অপশনে দেখো আমরা কি কি পাই। প্রথমে আমরা পাই হচ্ছে উপমান কর্মধারায় সমাস। কি? উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। 4টা অপশনের জন্য আমি 4টা কি আলাদা আলাদা এইরকম বানাই নিলাম। এখন প্রথমে দেখো বিষাদ ছিন্দ। হ্যাঁ, বিষাদ ছিন্দ। তাহলে বিষাদ ছিন্দ দেখো আমি কি করব? আমি বলছি যখনই এই যে উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় বা রূপক কর্মধারায় বের করব, তখনই কি দুই পূর্বপদ এবং পরপদকে সমান চিহ্ন দিয়ে আলাদা করব। পূর্বপদ এবং পরপদকে সমান চিহ্ন দিয়ে আলাদা করলাম। ওকে, এখন দেখো পূর্বপদের অর্থ কি? পূর্বপদ মানে হচ্ছে বিষাদ, দুঃখ কষ্ট। সিন্ধু মানে কি? সাগর। এখন তুমি বলো তো ভাইয়া, দুঃখ কষ্ট আর সাগর কি সমান? সমান না। তার মানে দুঃখ কষ্ট এবং সাগর যদি সমান নয়, তাহলে এটা কি? নট ইকুয়াল গেল। এরপর দেখো চাঁদ মুখ। কি মুখ? চাঁদ মুখ। তাহলে এই দুটাকে আলাদা করতে হবে। চাঁদ ইজ ইকুয়াল টু মুখ,
তাহলে চাঁদ কি? চাঁদ হচ্ছে আমাদের উপরে যেটা থাকে চন্দ্র। মুখ কি? মুখ হচ্ছে ধরো মুখ। এখন চাঁদ আর মুখ কি কোনো সমান হইতে পারে? সমান তো হইতে পারে না। যেমন বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ডকে বলে তুমি তো চাঁদের ন্যায়, তোমার মুখ তো চাঁদের ন্যায়। এই কথাটা যেমন মিথ্যা, চাঁদ তো মুখের সমান কখনোই হইতে পারে না, এই কথাটাও কি একইভাবে মিথ্যা। তার মানে চাঁদ আর মুখ কখনোই এক সমান না। তাহলে দেখো এই ঘটনায় এইটাও মিথ্যা, এইটাও মিথ্যা। কিন্তু তুমি দেখো তো চাঁদ কি দেখা যায় না? চাঁদ দেখা যায়। তুমি দেখো তো বিষাদ কি দেখা যায়? দুঃখ কষ্ট কি দেখা যায়? দুঃখ কষ্ট দেখা যায় না। ধরো ঘটনা মিথ্যা, কি বলছি? ঘটনা মিথ্যা, ঘটনা মিথ্যা, কিন্তু পূর্বপদ দৃশ্যমান। পূর্বপদ কি? দৃশ্যমান। তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো উপমিত কর্মধারয়। এইখানে যে কাহিনীটা ঘটছে, ঘটনা মিথ্যা, মিথ্যা কিন্তু পূর্বপদ কি? কিন্তু পূর্বপদ হচ্ছে অদৃশ্যমান। পূর্বপদ অদৃশ্যমান। এমন যদি হয়, ঘটনা মিথ্যা এবং পূর্বপদ যদি অদৃশ্যমান হয়, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো রূপক। ঠিক আছে, তাহলে বাদ থাকলো কি? উপমান। তাহলে দেখো এইটাকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে উপমিত, এটা কি মিত? উপমিত। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রূপক। বাদ থাকলো দুই, সেই দুই নিয়েও কথা বলবো। শশ ব্যস্ত, শশ ইজ ইকুয়াল টু ব্যস্ত। এখন তোমাকে শশর অর্থ জানতে হবে। শশ মানে কি? শশ মানে খরগোশ। তোমরা জানো খরগোশ কি? খরগোশ সবসময় ব্যস্ত বা দ্রুত ধরনের দৌড়ায়। যারাই দ্রুত দৌড়ায় তাদেরকে আমরা কি বলবো? যারাই দ্রুত দৌড়ায় তারাই হচ্ছে কি? ব্যস্ত থাকে। তাহলে ব্যস্ত মানে কি? খরগোশ তো দ্রুত দৌড়ায়, তার মানে ঘটনা কি? সত্য। তাহলে ঘটনা সত্য হইলে সামনের পথ দেখা যাচ্ছে বা দেখা না যাচ্ছে এগুলো দেখারই দরকার নাই। ঘটনা সত্য হলে সেটা ডিরেক্ট উপমান। ওকে, এখন দেখো হাত ঘড়ি মানে কি? এই যে এটাকে হাত ঘড়ি বলছো, যার হাত ঘড়ি যেহেতু বলছো তার মানে হাত ঘড়ি মানে কি? হাতে পরার ঘড়ি। হ্যাঁ, হাতে পরার ঘড়ি। তাহলে হাতে পরার যে ঘড়ি আছে সেটাকে কি বলো? হাত ঘড়ি। তাহলে দেখো তো এখানে পূর্বপদ আছে, পরপদ আছে, কিন্তু নাই কি? পরার। এটা কি? এটা হচ্ছে মধ্যপদ। তাহলে দেখো তো সমস্যমান পদের এই মধ্যপদটা তোমার কি? এই সমস্ত পদে লোপ পায় গেছে বা হারায় গেছে। যখন এই যে ব্যাসবাক্যের মধ্যপদ সমাসবদ্ধ পদে হারাই যাবে তখন তাকে কি বলবো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে এই যে একটা উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ দেখে যেটা ঢাবি গ 24-25 সেশনে আসলো, সেটা দেখে আমরা প্রত্যেকটা প্রশ্নই অর্থাৎ উপমান কর্মধারয়ে যা যা সেগমেন্ট ছিল সব সেগমেন্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি ইনশাল্লাহ। বলো, ক্লিয়ার? ক্লিয়ার? এরপর দেখো অপরিচিতা গল্পে নিচের কোন স্থানের উল্লেখ নেই? আমরা দেখছি যে আন্দামান দ্বীপের কি উল্লেখ আছে? হ্যাঁ, আন্দামান দ্বীপের কি উল্লেখ আছে? কোন নগরের উল্লেখ আছে কিনা তোমরা বলো, বাবুরা বলো। আন্দামান দ্বীপের উল্লেখ আছে, আছে। কোন নগর পর্যন্ত আছে? আমার বন্ধু হরিশ কোথায় থাকে? কানপুরে, এটাও আছে। কামাখ্যা, এটা নাই। কামাখ্যা কোথায়? কামাখ্যা আছে হচ্ছে বিলাসী গল্পে। কোন গল্পে আছে? বিলাসী গল্পে। কাজে আমাকে এই জিনিসটা কিন্তু মুখস্থ রাখবে। তার মানে আমরা দেখলাম যে অপরিচিতা থেকেও প্রশ্ন আসে, অপরিচিতা থেকেও প্রশ্ন আসে। তার মানে দেখো প্রথম পত্র থেকে কিন্তু ভালো পরিমাণে প্রশ্ন আসে। অপরিচিতা থেকে আসছে, এই সাইডে আবার তোমার হচ্ছে তাহারই পরে মনে থেকে আসছে 2, ওকে। তারপর হচ্ছে কি বিলাসী থেকে আসছে 3, ওকে। তারপরে দেখো ঐক্যতান থেকে এখানে আসে 4। তার মানে আমরা যতগুলো প্রশ্ন সলভ করলাম এখন পর্যন্ত তার মধ্যে 4টা প্রশ্ন কিন্তু দেখো আমাদের ফার্স্ট পার্ট থেকে কিন্তু চলে আসছে। তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ আমার সেকেন্ড পার্ট যত না ইম্পর্টেন্ট তার সমমান কি ফার্স্ট পার্টও ইম্পর্টেন্ট। দেখো লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে আসছে, যেটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় ঘয়নেটে পারিভাষিক শব্দ থেকে আসে, পারিভাষিক শব্দ থেকে আসে। তার মানে পারিভাষিক শব্দ দেখো পরিভাষার ক্ষেত্রে নিচের কোনটি ভুল? পরিভাষার ক্ষেত্রে মানে পারিভাষিক শব্দের ক্ষেত্রে নিচের কোনটা ভুল? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা সেটা কি বলছে? প্রথম যেই প্রশ্নটা সেটা হচ্ছে জিপসি। জিপসি মানে কি? জিপসি মানে আসলে বেদেকে বোঝায়, এটা ঠিক আছে। ইন্ডেক্স, ইন্ডেক্স মানে কি? নির্ঘণ্ট। এই নির্ঘণ্টের অপর নাম কিন্তু সূচিপত্র। হ্যাঁ, কাজে তোমরা আবার কেউ মনে করিও না যে ভাইয়া ইন্ডেক্স মানে তো সূচিপত্র, নির্ঘণ্ট কবে থেকে হলো? কাজে ইন্ডেক্স মানে কিন্তু সূচিপত্র নির্ঘণ্ট একই জিনিস, যাই লাও তাই কদু। ট্যাবু মানে কি? ট্যাবু মানে নিষিদ্ধ। কাজে এইটাও ঠিক,
এইটাও ঠিক, জিপসি মানে বেদে, এইটাও ঠিক। ক্যানন মানে কি? ক্যানন মানে হচ্ছে আদর্শ বা নিয়ম কানুন। ক্যানন মানে কি? আদর্শ। তাহলে এই ক্যানন মানে কি? আদর্শ। আর প্রশংসা মানে কি? প্রশংসা হচ্ছে অ্যাডমায়ার, অ্যাডমায়ার, হ্যাঁ, অ্যাডমায়ার। আর এক ক্যানন আছে, সেই ক্যানন মানে কিন্তু দুর্গ, হ্যাঁ, এই যে এই ক্যানন, এই ক্যানন মানে কি? এই যে গোলা বারুদ। তো এখানে বানানটা দেখবা, তোমাকে কি দেখতে হবে? স্পেলিং দেখতে হবে, স্পেলিং ফার্স্ট। তুমি যদি এখন স্পেলিং না দেখে, বা এখানে একটা এন আছে, এখানে দুইটা এন আছে, হ্যাঁ, পরে আবার তুমি বলবা যে ভাই আপনি পড়েছেন ক্যানন মানে আদর্শ, আবার আপনি বলছেন ক্যানন মানে আবার কি জানো দুর্গ মুর্গ, এইটা কি বলেন? তাহলে এই ক্ষেত্রে আমাকে জিনিসটা কিন্তু কি একটু আলাদাভাবে পড়তে হবে, হ্যাঁ, আমার দুইটা অংশ কিন্তু দেখতে হবে। তাহলে ক্যানন, ক্যানন, ক্যানন কি? ক্যানন হচ্ছে মানে আমার আদর্শ বা নিয়ম কানুন, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর, হ্যাঁ, ওকে। এরপরে আসো, এটা ঢাবি 23-24 আসছিল, কোথায়? 23-24 আসছিল, তার মানে 24-25-এর আমরা একটা সামারিটা নিই, 24-25-এর একটা সামারিটা নিই, সামারি অফ 24-25। সামারিটা কেমনে অ্যাড করব? সামারিটা অ্যাড করবে এমনি, দেখো। প্রথমে আমার বাংলা সাহিত্য থেকে প্রশ্ন করি, বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্য থেকে যদি আমি সাজেশন দিতে চাই 24-25-এর আলোকে, তাহলে প্রথমে আমার অপরিচিতা আসবে, অপরিচিতা আসবে, তারপরে কি আসবে? তারপরে আসবে বিলাসী, তারপরে আসবে কি? বিলাসী, তারপরে আসবে হচ্ছে তাহারই পরে মনে, তাহারই পরে মনে, তাহারই পরে মনে, পরে মনে, তারপরে কি আছে? তারপরে আছে ঐকতান, ঐকতান, ওকে, ঠিক আছে। গ্রামারও যদি দেখতে চাই, গ্রামার বা ব্যাকরণ যদি দেখতে চাই, ব্যাকরণের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কি? দ্বিস্বরধ্বনি, মানে স্বরধ্বনি থেকে আসে, স্বরধ্বনি থেকে আসে, স্বরধ্বনি থেকে আসছে, স্বরধ্বনি থেকে আসছে। তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে সমাস থেকে আসছে, সমাস থেকে আসছে। কোন সমাস? কর্মধারয় সমাস থেকে আসছে, কর্মধারয় সমাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্বরধ্বনি আসছে, সমাস আসছে, উপসর্গ থেকে একটা আসছে, উপসর্গ থেকে একটা আসছে, এবং এরপরে আমরা দেখতে পাই বিরোচন অংশে যদি যাই, বিরোচন অংশে, বিরোচন মানে যেগুলো মুখস্থ, মুখস্থ থেকে সমার্থক শব্দ আছে, সমার্থক শব্দই আসছে দুইটা, হ্যাঁ, সমার্থক শব্দ দুইটা, তার মানে এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এখান থেকে কি আসে? এখান থেকে তোমার আসছে হচ্ছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। তাহলে দেখো প্রশ্ন কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আর বাদ থাকলো কি? বাদ থাকলো কি? আমরা একটু দেখি। অপরিচিতা গল্পে উল্লেখ নেই কোনটা, ওকে, শুধু এটা, ওকে। শব্দ সম্ভার থেকে একটা আছে, শব্দ সম্ভার থেকে আছে। কোন ধরনের শব্দ? অর্থগত, অর্থগত, এটা একটু দেখবা, অর্থগত। আর কি আছে? আর কি আছে? আর হচ্ছে আচ্ছা দ্বিরুক্ত শব্দ। তাহলে এখন যদি তোমাকে আমি বিগত বছরের, হ্যাঁ, বিগত বছরের মানে 24-25-এর অনুযায়ী তোমাকে সাজেশন দিতে চাই যে 24-25-এ তোমার কি কি পড়তে হবে, তাহলে 24-25-এ তোমার এই অংশগুলো পড়তে হবে। কি কি পড়তে হবে? বাংলা সাহিত্যে অপরিচিতা, বিলাসী, তাহারই পারব না, ঐকতান। এখন বাবুরা তোমরা বলতে পারো যে ভাইয়া এটা কিসের, এটা কিসের, এটা কিসের? হ্যাঁ, এইটা হচ্ছে তোমরা যারা আবার বি ইউনিটের পোলাপান আছে তোমরা আবার এগুলাই ফলো করে যায় না। এটা হচ্ছে মিশন এফবিএস এর, মিশন এফবিএস বা সি ইউনিট অ্যানালাইসিস। কোন ইউনিটের? সি ইউনিটের অ্যানালাইসিস, ঠিক আছে, সি ইউনিটের অ্যানালাইসিস, বি ইউনিটের না। ঈশামণি বি ইউনিটের স্টুডেন্ট আছে, তোমরা আবার বি ইউনিট পড়ো না। নুসরাত আলম, ওকে মেনশন দিস, তার মানে ও বি ইউনিটের, কাজে বি ইউনিটের গুলো আবার এগুলা পড়িও না, তাহলে কিন্তু ধরা রাখবা। ঠিক আছে, বুঝছো? এখন তোমরা যারা
সাজেশন চাচ্ছ তারা তারা দেখো যে সাজেশন অংশে কোন কোন অংশটা এখান থেকে ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যে আমার 4টা জিনিস আসছে, গ্রামারে আসছে আমার হচ্ছে 5টা টপিক, বিরোচনে আসছে 2টা টপিক। বিরোচনে কয়টা টপিক? বিরোচনে 2টা টপিক। তাহলে এখান থেকে তোমরা এখন দেখো এই যে ঐক্যতান যেই শব্দটা আছে, ঐক্যতান, সেই ঐক্যতান কি তোমার হচ্ছে ফুল সিলেবাসেও আছে? এটা আসলে ফুল সিলেবাসেরও বাইরে। তাহলে তোমরা যারা শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস নিয়ে পড়ে থাকো, প্রশ্ন ডিইউ কর্তৃপক্ষ কোথা থেকে করে সেটা মাঝে মাঝে ডিইউ কর্তৃপক্ষও ভুলে যায়। তোমাদের ফুল সিলেবাস দিয়েছে একটা, কিন্তু এই ঐক্যতানের প্রশ্ন ফুল সিলেবাসের বাইরেও দিয়ে দিয়েছে। কাজেই এই জিনিসটা আসলে তোমার কি ফলো করাটা সমীচীন না, কারণ এটা জাস্ট একটা 24-25 সামারি। গত বছর ঢাবি সি ইউনিটের ডিইউ সি ইউনিট সামারি অফ ডিইউ সি 24-25, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার? সামিয়া আফসিন বলছো ভাইয়া এই এখন সময়ের মধ্যে কি কি পড়া যায়? তোমাকে আমি ওই জিনিসটাই বলতেছি যে তোমাকে আসলে কি কি পড়তে হবে। এটা 24-25 সামারি। যখন এরকম কয়েকটা সামারি করবা তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমাকে কোন কোন টপিকগুলোতে অ্যানালাইসিস করে বেশি বেশি পড়তে হবে। যারা বি ইউনিটের আসো তারা টাইম লস, মানে এই যে এইটাতে টাইম লস করার দরকার নেই, এই অংশ তোমাদের দেখার দরকার নেই। তুমি খালি সলভগুলো দেখো, তোমার এইগুলা দেখার দরকার নেই। তুমি খালি কি দেখবা? ক্লাসের সলভ দেখবা, এই যে এগুলো দেখবা, তোমার হচ্ছে ওই অংশ দেখার দরকার নেই। এখন দেখো আমরা আসছি কি, আমরা হচ্ছে উপসর্গতে আসছি। কি উপসর্গ? আমাদের প্রথমে দেখো নিম উপসর্গটির অর্থদোতনা মানে সেটা কি বোঝাচ্ছে? আমি সি ইউনিটে বাচ্চাদের একটা কি দিছিলাম, একটা লিস্ট দিছিলাম। মাইশা তারান্নুম আছে, স্নেহা কবির আছে, চুমকি আছে, প্রীতমরা আছে, সিয়াম আছে, হ্যাঁ সিয়াম আছে। সো এখানে তোমাদেরকে একটা আমি শীট দিছিলাম, সেই শীটে কি আমার কিন্তু বলা ছিল যে কোনটা কি অর্থ দিচ্ছে। প্রথমেই আমরা দেখি নিম উপসর্গটির অর্থদোতনা, তার মানে আবার কি উপসর্গ থেকে প্রশ্ন আসছে। তার মানে এইটা আমরা শিওর যে 23-24 উপসর্গ আসছে, 24-25 উপসর্গ আসছে। কাজে এবার হাইলি উপসর্গ থেকে প্রশ্ন আসতেও পারে, নাও পারে, কিন্তু উপসর্গ জিনিসটা আমার ইম্পর্টেন্ট। কেন আমি ইম্পর্টেন্ট বলছি? কারণ বিগত 2 বছরই আমার উপসর্গ আসছে। এর মানে আমি বলতে পারি এবারে যে 25-26 পরীক্ষা হবে, এই 25-26 পরীক্ষায় উপসর্গ জিনিসটা কিন্তু আসতে পারে। ঠিক আছে? এটা কেমনে বুঝলাম? এটা আমরা অ্যানালাইসিস করে বুঝলাম। আর এই যে এই কি অর্থদোতনা দিচ্ছে, এটা আমরা কোথায় দিছি? ওই শীটে ছিল, সেই শীট থেকে। তাহলে বলো নিম কি দেয়? নিম কি অর্থ দেয় বলো? তাহলে নিম আমার কি? নিম হচ্ছে নিম কোন উপসর্গ? নিম হচ্ছে আমার একটা ফার্সি উপসর্গ। আর নিম সাধারণত বোঝায় কি? অর্ধ বা অর্ধেক। তাহলে অর্ধ বা অর্ধেক যখন বোঝায় তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি আমার ফার্সি উপসর্গ। এটা ঢাবি গ 23-24 আসলে। তার মানে প্রথম প্রশ্ন আসছে কোথায়? উপসর্গ থেকে। পরের প্রশ্ন দেখো, দেশপ্রেম শব্দটির সঠিক উচ্চারণ কি? নুসরাত আলম বলছে ভাইয়া আমি বি ইউনিটের ক্লাসটা কি করব, নাকি নিজে পড়তে পারছো? তুমি এই সলভগুলো দেখতে পারো, বাট এই যে সাজেশনগুলো যেগুলো আছে, যেগুলো সি ইউনিট কেন্দ্রিক সাজেশন দিচ্ছি বা সামারি করতেছি, এগুলো তোমার দেখার দরকার নেই। তুমি খালি ক্লাস দেখবা, এই যে ক্লাস দেখবা। ওকে, তার মানে ঢাবি গতে 23-24 আমার উচ্চারণ থেকেও প্রশ্ন ছিল। কি থেকে প্রশ্ন ছিল? উচ্চারণ থেকে প্রশ্ন ছিল। তাহলে উচ্চারণ থেকে যদি আমি প্রশ্নটা দেখি যে দেশপ্রেম, দেশপ্রেম নাকি তোমার হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম। তোমাকে একটা জিনিস শেখাবো, এই একটা জিনিস দিয়ে তোমার কি অর্ধেকের বেশি ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবা, যখন এরকম পয় রো থাকবে তখন পয়ের দিতে হবে। সহজ ভাষায় পয় রো থাকলে পয়ের দিতে হবে। তাহলে পয়ের রো থাকলে কি হবে? পয়ের দিতে হবে। তোমার কোনো কিছুই দেখার দরকার নেই, তুমি খালি দেখবা যে পয়ের দিত্য আছে কোথায়। কোথায় আছে দেখো।
দেশপ্রেম, দেশপ্রেম, এটাতে নাই, এটাতেও নাই, এটা তো একটা, এই যে দেখো এখানে দ্বিত্ব আছে, তার মানে যেখানে দ্বিত্ব থাকবে সেইটাই আমার কি হবে আনসার হবে। এগুলো হচ্ছে শর্টকাট, এগুলো প্রশ্ন দেখে মানে বের করার জন্য, তোমাকে অন্য কিছু করতে হবে না। নেক্সট আসো, 18 বছর বয়সে কি বেঁচে থাকে, এটা কোথা থেকে আসছে, এটা আমার আছে হচ্ছে 18 বছর বয়স থেকে। কোথা থেকে? 18 বছর বয়সে, 18 বছর বয়সে। তাহলে তোমরা এখন বলো 18 বছর বয়সে কি মানে বেঁচে থাকে কিসে? বেদনায়, দুর্যোগে আর ঝড়ে, নাকি আঘাতে? কি হবে বলো, কি হবে? কি হবে বলো? এটা কোথা থেকে লাইন? এটা হচ্ছে আমার ডিরেক্ট কবিতার লাইন। তার মানে আমরা দেখছি কবিতার লাইন আমাদের কতটা ইম্পর্টেন্ট সি ইউনিটের জন্য। কারণ আমরা দেখছি যে আমাদের মানে আগের বছর আসে কি তাহারই পরে মনে থেকে কবিতার লাইন, ডিরেক্ট কবিতার লাইন দিছে তাহারই পরে মনে থেকে। কবে? এটা দিছে হচ্ছে ডিইউ সি 24-25 ওকে। তাহলে এখানে আমরা যেই জিনিসটা দেখি যে 18 বছর বয়স থেকে দিছে কত? 18 বছর বয়স, সেই 18 বছর বয়স থেকে কবে দিছে? 18 বছর বয়স থেকে দিছে ডিইউসি 23-24। সো প্রতি বছরে এই কবিতার লাইন থেকে আমার আসতেছে, তার মানে কবিতার লাইনগুলো আমার ইম্পর্টেন্ট। কবিতার লাইনগুলো কি আমার ইম্পর্টেন্ট, কাজে এই কবিতার লাইনগুলো আমরা কি করে যাব? আমরা হচ্ছে দেখে যাব যে কোনো কবিতা। সো কবিতার লাইন কি আমার ইম্পর্টেন্ট, এই বছরও কবিতার লাইন থেকে আসার সম্ভাবনা আমার তার মানে থাকতেছে। তার মানে এখানে দেখো 18 বছর বয়সে বেঁচে থাকে কিসে? 18 বছর বয়স বেঁচে থাকে তোমার আমার আঘাতে। এরপরের প্রশ্নে আসো, বেহাই সম্প্রদায়ের আর যাই থাকুক ড্যাশ থাকাটা দোষের, এটা কিসের থেকে আসে? এটা আসে অপরিচিত থেকে। কোথা থেকে আসে? অপরিচিত থেকে, অপরিচিত থেকে। তার মানে এইটাও কিসের আসে? অপরিচিতার লাইন থেকে আসে। তোমরা দেখছো এবারে এই যে অপরিচিতার লাইন থেকে আসে। তার মানে গত বছরে আমার কি প্রশ্ন আসছিল? গত বছরে আমার প্রশ্ন আসছে বিলাসী থেকে, বিলাসীর লাইন আসছিল ডিইউ সি 24-25। তার আগের বার কিসে আসছে? আগের বার আসে অপরিচিতার লাইন। কিসের লাইন? অপরিচিতার লাইন। কত সালে? ডিইউ সি 23-24। তার মানে আমার গত বছরও কি থেকে প্রশ্ন আসছে? অপরিচিতা থেকে আসে, এবারও অপরিচিতা থেকে আসছে। তার মানে এই যে অপরিচিতা রিলেটেড জিনিসপাতি ধর, বা রবীন্দ্রনাথের লেখক পরিচিতি, রবীন্দ্রনাথের লেখক পরিচিতি, এই জিনিসগুলো আমার কি? এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট। যেহেতু আমার দেখছি যে অপরিচিতা থেকে 24-25-এও প্রশ্ন আসছে, আর লাইন আসছে কত সালে? লাইন আসছে হচ্ছে 23-24-এ। তার মানে রবীন্দ্রনাথের লেখক পরিচিতিও আমার একই সাথে ইম্পর্টেন্ট। আর অপরিচিতা থেকে যেহেতু টানা দুইবার প্রশ্ন আসে, কাজে অপরিচিতাও কি এই জিনিসটাও আমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন ইম্পর্টেন্টগুলো খুঁজে বের করতেছি, আমরা এখন বুঝতে পারতেছি আমাদের কোন জিনিসগুলো ভালো করে পড়তে হবে। আমরা দেখছি গত বছরও কবিতার লাইন থেকে আসে, তার পরে মনে থেকে এই বছর মানে 23-24 আসছিল 18 বছর বয়স থেকে। আমরা দেখছি 24-25-এ আসছিল হচ্ছে বিলাসীর লাইন, আর 23-24-এ আসে কি অপরিচিতার লাইন। আমরা আবার এটাও দেখছি যে তোমার ওই সাইডে তোমার অপরিচিতাও আসছিল 24-25। তার মানে এই যে অপরিচিতা সেটা 24-25-এ আসছিল, 23-24-এও আসছিল। উপসর্গ 23-24-এও আসছিল, 24-25-এও আসে। তার মানে উপসর্গ আর অপরিচিতা এখন পর্যন্ত আমাদের কি খুবই একটা হট টপিক, খুবই হট টপিক। সো এই যে এইভাবে আমাদের হট টপিক বস। ঠিক আছে, হট টপিক বলছে। তাসনিম তামিম বলছে আজকে এত কম কেন? এটা হচ্ছে সি ইউনিটের ক্লাস, সো এটাতে কম থাকেই, এটার পোলাপান কম। এখন দেখো, কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন? দেখো, তার মানে এইটাও হচ্ছে তোমার কি, এটাও কবিতার লাইন থেকে আসে। কোন কবিতা? এটা আসছে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। তার মানে কবিতার লাইন সি ইউনিটের জন্য কতটা ইম্পর্টেন্ট একটু বুঝছো? তাহলে যারা এখনো কবিতার লাইনগুলো পড়ো নাই, লাইন থেকে আসে, কবিতার লাইনগুলো পড়ো নাই, তারা কি করবা? এই যে লাইনগুলো আজকের মধ্যে ভেজে খাবা। লাইনগুলো কি করবা? লাইনগুলা ভেজে খাবা। লাইনগুলা কি খাবা? লাইনগুলা ভেজে খাবা। সিট না রে, স্লাইড। আমার স্লাইডে আলাদা করে শিটের মতো করে দেখানো ছিল। এই তোরা স্লাইডে দেখাস নাই যারা আসোস সি ইউনিটের? তার মানে এটাও হচ্ছে আমার কবিতার লাইন থেকেই আছে। হ্যাঁ,
তাহলে এখানে কি, এখানে হচ্ছে আমরা দেখছি যে এটা ডিরেক্ট একটা লাইন, সেটা কি অতিক্রান্ত। তার মানে লাইন কত কত সালে আসছে বলো, লাইন কত কত সালে আসছে, 2 বছরের লাইন আসে। তার মানে লাইনটা আমাকে কি করতে হবে, পড়তে হবে। আরে ছি 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 ছি, বললাম একটা দাগাইলাম একটা, এটা হইলো ওটা। নিচের কোনটি বাহুল্য দোষে দুষ্ট? তার মানে এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে অপপ্রয়োগ থেকে, অপপ্রয়োগ থেকে, অপপ্রয়োগ। প্রথমে আমরা দেখি সকল ছাত্রগণ, এই দেখো সকল আবার কি ছাত্রগণ, তার মানে কি এইটা এইটা বেশি বেশি, বাংলা লিঙ্কে বেশি বেশি, তার মানে এটা কি, এটা হচ্ছে বাহুল্য দোষ। বাকি সব ঠিক আছে, শিক্ষক মন্ডল ঠিক আছে, গরু সকট এটাও ঠিক আছে। লিঙ্গান্তর হয় না এমন শব্দ, তার মানে এটা কি নর নারীবাচক থেকে আসে, নর ও নারীবাচক থেকে আসে, নারীবাচক। দেখো সাহেব, সাহেবা, বেহাই, বেআইন, সঙ্গী। ওকে, এখন এখানে বলছে কবিরাজ। কবিরাজ কি, কবিরাজ হচ্ছে আমার নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ। এর কি, এর হচ্ছে কোনো পুরুষবাচক শব্দ, এর কোনো লিঙ্গান্তর হয় না। তার মানে নিত্য পুরুষবাচক শব্দগুলো আমার কি, এটাও আমার জন্য একটু ইম্পর্টেন্ট। বা নিত্য পুরুষবাচক পড়লেই হবে না, আমরা একই সাথে কি নিত্য স্ত্রীবাচক যে জিনিসগুলো আছে, নিত্য স্ত্রীবাচক যে এও দায় এগুলো পড়তে হবে। হ্যাঁ, নিত্য স্ত্রীবাচক যেগুলো আছে সেগুলো আমার পড়তে হবে। এখন তোমরা বলতে পারবো যে সঙ্গী মানে তো মেয়ে, না, সঙ্গী মানে ছেলে, আর সঙ্গিনী মানে মেয়ে। ওকে, সংশয়ের বিপরীত শব্দ কি? তার মানে বিপরীতার্থক থেকে আসছে। আমার প্রতি বছর কি বিরোচন থেকে প্রশ্ন থাকেই, গত বছর আমরা দেখছি সমার্থক থেকে ছিল, পরিভাষা থেকে ছিল, এবারে কি বিপরীত শব্দ থেকে আসে, এবারে কি বিপরীত শব্দ থেকে আসে, বিপরীত শব্দ থেকে আসে। তার মানে এটা কি হবে বলো, এটা কি হবে? সংশয়, এটা হচ্ছে বিপরীত শব্দ কি, সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। খুবই ইজি, এগুলোর থেকে তেমন কোনো আমার ইয়ার দেখা নাই। এই তো দেখো, এই তো এইটাও কিন্তু বিদ্রোহী থেকে আসে। কোথা থেকে আসে? বিদ্রোহী থেকে আসে। তার মানে প্রথম পত্রের কবিতার লাইন বা বিদ্রোহীর চরণ থেকে আসে। প্রথম পত্রের কবিতার লাইন বা কবিতার চরণ কতটা ইম্পর্টেন্ট সেই ইউনিটের জন্য বাবুরা, বুঝছো কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট? দেখো মমো, মমো মানে আমার এক হাতে মানে একই সাথে কি বাঁকা বাঁশের বাঁশরি, মানে কি এটা হচ্ছে কি তোমার হচ্ছে কৃষ্ণের প্রেমের তুলনা করছে, কৃষ্ণের প্রেমের তুলনা। আর এখানে কি, এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ। তার মানে কি একই সাথে যুদ্ধের কথা বলছে, আবার একই সাথে প্রেমের কথা বলছে, মানে তার হচ্ছে প্রেম এবং বিনাশী সত্তা। তার মানে বিদ্রোহী থেকে এটা আমার 23-24-এ আসে। ওকে, মাটি দিয়ে গড়া যা, মাটি দিয়ে গড়া যা মানে এটা কি এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থেকে আসে, এক কথায় প্রকাশ থেকে আসে। কি আসে, যে মাটি দিয়ে গড়া যা কথাটি এক কথায় কি হয়, মাটি থেকে যেটা আমরা গড়ি সেটাকে আমরা কি বলি, মূর্তি বলি, মৃত্তিকা বলি। মৃত্তিকা শব্দের অর্থ মাটি, কাজে মৃত্তিকা এখানে হবে না, ঠিক আছে। ওকে, তাহলে মর্ত শব্দের অর্থ কি? মর্ত মানে হচ্ছে তোমার হচ্ছে সব, মর্ত মানে বোঝায় যে মরণশীল কোনো কিছু, মরণশীল, মরণশীল কিছু। এটা কি, মাটিকে আমরা বলি মৃত্তিকা, মাটিকে বলি। আর মাটি দিয়ে যেটা করা সেটাকে বলি মৃন্ময়। মাটি দিয়ে যেটা করা সেটাকে কি বলি, মাটি দিয়ে করা, এটাকে বলি মৃন্ময়। তার মানে উত্তর হচ্ছে শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠা তার চোখ। এখানে কার চোখ, এখানে কার চোখ বলো, কার চোখ? মসজিদের চোখ নাকি অপশন মনে ভুল আছে, তিরস্কার কেন হবে, অপশন ভুল আছে। ধরো এখানে দেওয়া আছে জমিলা, তাই তো বলি অপশন এমন কেন? এখানে ধরো জমিলার, এখানে ধরো বলা আছে মসজিদের, মসজিদের, আর এখানে ধরো বলা আছে হচ্ছে আক্কাসের। তার মানে এটা কোথা থেকে আসে? এটা আসে আমার লাল ছালু থেকে। কোথা থেকে আসে? লাল ছালু থেকে। তাহলে দেখো এখানে কি বলছে, শত্রুর আভাস বা হরিণের চোখের মতোই সতর্ক হয়ে। কে সতর্ক হয়ে থাকতো? কে প্রতিবাদী? আমার জমিলা, কারণ রহিমার সাথে তো মসজিদের খুব ভালো সম্পর্ক ছিল, আর মসজিদ তো নিজেই শত্রু, ওর সাথে আবার কি হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে উত্তরটা হচ্ছে জমিলা, ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা আরেকটা কি করব, আরেকটা আমরা হচ্ছে বিশ্লেষণ দিব। ডিইউ সি ইউনিট অ্যানালাইসিস কত 23 24। 23 24 যদি আমি দেখি, তাহলে প্রথমে আমি দেখব কি, আমরা দেখব সাহিত্য থেকে কি কি প্রশ্ন আসে, সাহিত্য থেকে কি কি প্রশ্ন আসে, তারপর হচ্ছে ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন আসে, ব্যাকরণ থেকে প্রশ্ন কি কি আসে, তারপর আমরা দেখব যে সাহিত্য ব্যাকরণ এবং বিরোচন থেকে কি কি প্রশ্ন আসে। এখন দেখো বিরোচন থেকে কি কি প্রশ্ন ছিল, বিরোচন থেকে তোমার ছিল হচ্ছে এক কথায় প্রকাশ, বিরোচন থেকে ছিল তোমার কি বিপরীত শব্দ, বিপরীত শব্দ, ঠিক আছে, বিপরীত শব্দ। ওকে, ব্যাকরণ থেকে কি কি ছিল, ব্যাকরণ থেকে আমার ছিল উপসর্গ, উপসর্গ, ব্যাকরণ থেকে আমার কি ছিল আর ওকে। সাহিত্য থেকে অনেকগুলো ছিল, অপরিচিতা থেকে ছিল, অপরিচিতা থেকে ছিল, লাল ছালু থেকে ছিল, 18 বছর বয়স থেকে ছিল, আমি কিংবদন্তির কথা বলছি থেকে ছিল, লাল সালু কথা প্রকাশ, বিদ্রোহী থেকে ছিল, তাহলে এখানে ছিল লিঙ্গ, লিঙ্গান্তর, অপপ্রয়োগ, এখানে ছিল কি। এখন তুমি দেখো এই 23-24-এর সাথে এখন অ্যানালাইসিসটা কেমন হয়, অ্যানালাইসিসটা কেমন হয়, এই 23-24-এর সাথে 24-25 সনের কম্প্যারিজন করো। কি করবা, 23-24-এর সাথে 24-25-এর কম্প্যারিজন করবা। তাহলে 23-24-এর সাথে 24-25-এর যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে কোন কোন অংশে মিল দেখি, কোন কোন অংশে মিল দেখি, এই যে অপরিচিতাতে মিল আছে, তার মানে এইটা ইম্পর্টেন্ট। কাতে মিল আছে, উপসর্গতে মিল আছে, এইটা কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 18 বছর বয়সে আমি কিংবদন্তির বলছি, এখান থেকে কি আছে, এখান থেকে আছে লাইন, কি আছে, কবিতার লাইন, কবিতার লাইন। তার মানে এই বছরে কবিতার লাইন, যেহেতু আমরা 2 বছরেই দেখছি, 2 বছরে দেখছি, কাজে কবিতার লাইন কি, কবিতার লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা যে কোনো কবিতা হইতে পারে। কবিতার লাইন কি, কবিতার লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আরেকটা দেখছি অপরিচিতার কি আসছে, অপরিচিতার লাইন, তার মানে গদ্যের লাইনও কি একই সাথে, গদ্যের লাইনও আমার এইটার জন্য কি জরুরি, তাই না? তাহলে গদ্যের লাইন, গদ্যের লাইনও কি, গদ্যের লাইন আমার জরুরি, গদ্যের লাইন আমার জরুরি। ওকে, তাহলে গদ্যের লাইন পড়বো, কবিতার লাইন পড়বো। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের কি দেখতে পাই নাই, কোনো ধরনের আমরা লেখক পরিচিতি আসতে দেখি নাই, বাট লেখক পরিচিতিও কিন্তু পড়তে হবে। কি পড়বো, গদ্যের লাইন পড়বো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি পড়বো, লেখক পরিচিতি পড়বো, লেখক পরিচিতি পড়বো, লেখক পরিচিতি। তাহলে এখান থেকে কবিতার লাইন তো পড়বোই, অ্যাজ ওয়েল অ্যাজ কবি পরিচিতি পড়বো। ঠিক আছে, লিঙ্গান্তর একবার দেখবো, অপপ্রয়োগ দেখবো, উচ্চারণ দেখবো, যেহেতু এগুলো একবার করে আসছিল এবং গত বছর কি মানে 24-25-এ কি আসে সেটা একটু দেখি, 24-25-এর সাথে একটু কম্প্যারিজন করি, তাহলে জিনিসটা একটু আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 24-25-এর সাথে কম্প্যারিজন করলে আমার এখান থেকে আসতেছে কি, এখান থেকে তোমার হচ্ছে খালি এই টপিকটাই আমার কি হয়েছে, এইটাই হচ্ছে রিপিট আসছে কত সালে, রিপিট 23-24, রিপিট 23-24, 23-24-এর এইটা আসছিল, তাছাড়া 23-24-এ কিছু আসে নাই। এখান থেকে আমরা দেখতেছি এই যে এটা হচ্ছে রিপিট 23-24, এটাও কি, এটা হচ্ছে রিপিট 23-24, রিপিট 23-24। তাছাড়া আমরা গত বছর দেখছি সমার্থক শব্দ 2 বার আসে, হ্যাঁ, কিন্তু 23-24-এ সমার্থক শব্দ আসে নাই।
কাজে যেই অংশগুলো আসতেছে বা যেই অংশগুলো রিপিট হচ্ছে সেই জিনিসগুলো কি আমাকে একটু প্রায়োরিটি দিয়ে বুঝতে হবে। তাহলে এইভাবে অ্যানালাইসিস করে করে পড়লেই আমরা কি করব, আমরা ইনশাল্লাহ কমন পাওয়ার যোগ্য হব, আমরাই বুঝতে পারবো যে কোনটা কমন আসবে আর কোনটা কমন আসবে না। ঠিক আছে, তাহলে সব কিছু বুঝতে পেরেছো কি বুঝতে পারো নাই সেটা আমাকে বলো, জানিয়ে দাও যে বুঝতে পারছো কি বুঝতে পারো নাই। দেখো এই যে অ্যানালাইসিস কিভাবে করতে হয়, সামারি কিভাবে করতে হয়, এই জিনিসগুলো বুঝছো? এই জিনিসগুলো যদি বুঝে থাকো তাহলে বলো, বা এখন পর্যন্ত কেমন লাগছে সেটা বলো, তারপরে আমরা ইনশাল্লাহ শুরু করব পরেরটা। আমরা চলে যাবো ডাবি গ 24-25। দেখো আবার এখানে আমরা গাছি করা মানে ইয়া থেকে চলে আসে, কি থেকে চলে আসে, এখানে আবার তোমার বাগধারা থেকে আসে। বলো বলো। ফয়েজ রাফি বলছে স্যার আমি লাইভ ক্লাস করতে পারি না, বাট আমি রেকর্ডিং ক্লাস করি, আজকে ফার্স্ট লাইভ ক্লাস করতেছে, অনেক ভালো আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আজানের ব্রেক দিই, হ্যাঁ আজানের একটু ব্রেক দিই। দেখো আমরা এখন দেখবো যে এই কোশ্চেনটা সাউন্ড আসছে সেখানে একটু আমাকে জানাবা যে আমরা গাছি করা, এটা 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 কোথা থেকে আসছে বলো? আমরা গাছি করা এটা আসছে বাগধারা থেকে, সোজা সহজভাবে বাগধারা থেকে আসছে। বনে বাদরে ঘোরা না, আমরা গাছি করা মানে হচ্ছে তোষামত করা। আমরা গাছি করা মানে কি? তোষামত করা, তোষামত করা। তো তোষামত করার আরো কিছু আছে কি কি, যেমন ধামা ধরা। এই ধামা ধরা মানে কি? ধামা ধরা মানেও তোষামত করা। হম্বিতম্বি, হম্বিতম্বি করাকে একটা
ইয়ে আছে সেটা হচ্ছে ঢক্কা নিনাদ বলে। হ্যাঁ, ঢক্কা নিনাদ মানে হচ্ছে হম্বিতম্বি করা। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা দেখি কোন বানানটি শুদ্ধ। তার মানে বানান থেকেও প্রশ্ন আসছিল ঢাবিতে কত সালে, 1516 সালে। বানানটা শুদ্ধ। এখানে বলছে ত্রিভুজ। আমরা জানি ভূমি রিলেটেড, ভূমি রিলেটেড, ভূমি রিলেটেড যে কোনো জিনিসে ভূমি রিলেটেড সব শব্দে কি হয়, ভূ হয়, ভূ হয়। বাকি ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে কি হয়, বাকি ক্ষেত্রে ভূ। ঠিক আছে, মানে ত্রিভুজ বানানটা কি, এটা কি এই ত্রিভুজ মানে ভূমি বোঝায়, বোঝায় না। তার মানে এই ভুজ বলতে কি ভূমি বোঝায় না, তার মানে এইটা বানানটা ভুল। ওকে। আকাঙ্ক্ষা পরিপক্ক নাকি পুরনো, আকাঙ্ক্ষা পরিপক্ক নাকি পুরনো? সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড শুনতে পাও না, সাউন্ড শুনতে পাও নাকি বলো, সাউন্ড কি শুনতে পাও? সাউন্ড কি শুনতে পাও? সাউন্ড সাউন্ড শুনতে পাও না, কম আসে সাউন্ড, কেন কম আসবে? স্ট্রিমিংই তো হচ্ছে, দাঁড়াও দেখতেছি। তোমার শার্ট খোলা এলো। তো পরিপক্কতে কি হয়, পরিপক্কতে আমরা পরিপক্ক বানানটা কেমন জানি, পরিপক্ক বানানটা এমন পরিপক্ক। হ্যাঁ, কয়ব, এই এখানে ব দিত্য হয়, ক দিত্য হয় না। ওকে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাতে কি থাকে, আকাঙ্ক্ষাতে আমার যুক্ত খ যুক্ত থাকে, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। ওকে। আর পুরোনো বানানটা এইটা কি, এইটাই সঠিক। ঠিক আছে, ওকে। কুলকাঠের আগুন, কুলকাঠের আগুন মানে এটাও কি, এটাও বাগধারা থেকে আসে, বাগধারা থেকে আসে। কুলকাঠের আগুন বলতে কি বোঝায়, সর্বনাশ, অসহিষ্ণুতা, ভয়ঙ্কর নাকি তীব্র জ্বালা? কি হবে বলো, কুলকাঠের আগুন মানে কি, কুলকাঠের আগুন মানে কি? দেখো, সর্বনাশের বাগধারা হচ্ছে ঘুঘু চড়ানো, ঘুঘু চড়ানো, ঘুঘু চড়ানো মানে কি, ঘুঘু চড়ানো মানে হচ্ছে তোমার সর্বনাশ, একজন বস্তু সর্বনাশ। তো সর্বনাশের ইংরেজি কি, ঘুঘু চড়ানো, এটা মানে কি? ওকে। এরপর দেখো, দেখো তুমি একটা জিনিস দেখো, আগুন কি, আগুন কি অনেক বেশি জ্বালা দেয় না, আগুন লাগলে কি তীব্র জ্বালা করে না। তো তুমি এইটা মাথায় রাখবা যে আগুন লাগলে যেহেতু অনেক জ্বালা করে, সেহেতু এটা কি হবে, তীব্র জ্বালা হবে। ওকে। এখানে বলছে চাবি কোন ভাষার শব্দ, চাবি কোন ভাষার শব্দ। চাবি শব্দটা কি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, চাবি শব্দটা অনেকবার অনেক জায়গায় আসছে, তার মানে শব্দ সম্ভার থেকেও আমার আসছে। শব্দ সম্ভার থেকে 24-25-এ আসছিল কি অর্থভেদে, কিন্তু 15-16-তে কি আসছিল, এটা আসছিল হচ্ছে উৎসবেদে। কি আসছিল, উৎসবেদে। ওকে। এখন আমরা জানি দেশি শব্দটা এটা নাই। ফার্সি কি, ফার্সি হচ্ছে কোরআনে যেগুলো আছে, কোরআনে যেগুলো আছে সেগুলো কি ফার্সি, কোরআনে যেগুলো আছে। তো কোরআনে যেগুলো আছে সেগুলোর বাংলা অর্থ করলে হয়, সেগুলোর বাংলা করলে যা হয় সেগুলো কি, সেগুলো সরি, কোরআনের যেগুলো আরবি, কোরআনের যেগুলো বাংলা আছে সেগুলো করলে হয় ফার্সি। আর এই তো এইদিকে কি, এদিকে হচ্ছে, এদিকে এইদিকে চাবি কি, চাবি হচ্ছে পর্তুগিজ, চাবি কি, চাবি হচ্ছে পর্তুগিজ। তো চাবি ছাড়াও এখানে কি আছে, এখানে আছে আনারস, আনারস, আলপিন, আলপিন, আলমারি, আলমারি। এরপর আছে পাউরুটি, পাউরুটি, পাদ্রি, গুদাম, চাবি। এই আটটা কি, এই আটটা হচ্ছে পর্তুগিজ শব্দ। ঠিক আছে, তার ধন আছে কিন্তু বিদ্যা নেই। এই দেখো, কিন্তু যদি থাকে, কি থাকবে, কিন্তু যদি থাকে, এটা কি একটা যোজক, এটা কি একটা যোজক। তার মানে একটা সরল বাক্যর সাথে সরল বাক্য যোগ যোজক,
যোগ যদি সরল বাক্য থাকে, এই ফরমেশনটা মানে কে? এই ফরমেশনটা মানে হচ্ছে যৌগিক বাক্য। মনে রাখবা, যোজক থাকলে কি? যোজক থাকলে যৌগিক। আর যদি জোড়া লাগায়, হ্যাঁ জোড়া লাগায় যেগুলা, জোড়া লাগায় যেগুলা, জোড়া থেকে জটিল, জোড়া থেকে কি? জোড়া থেকে জটিল। যেমন কি? যেমন কাজটি করেছো তেমন ফল ভোগ করো, তেমন ফল ভোগ করো। এটা দেখো, যেমন একটা তেমন একটা, এটা কি? একটা জোড়া। তাহলে এই যে এরকম একটা জোড়া যদি থাকে, একটা জোড়া যদি থাকে, তাহলে সেটা কি হবে? জোড়া থাকলে জটিল, যোজক থাকলে কি? যৌগিক। আর সরল হচ্ছে সমাপিকা ক্রিয়া যদি একটা থাকে তাহলে। আর সমাপিকা ক্রিয়া, সমাপিকা স থেকে সমাপিকা, স থেকে সরল, ঠিক আছে? প্রত্যেকটার সাথে মিল আছে। স থেকে সমাপিকা, স থেকে সরল, জ থেকে যোজক, জ থেকে যৌগিক, জ থেকে জোড়া, জ থেকে জটিল। বুঝছো? তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ঘ, মানে যৌগিক। তার মানে আমার বাক্য থেকেও প্রশ্ন আসে। কোথা থেকে? বাক্য থেকেও প্রশ্ন আসে। কোন বাক্য? গঠনগত বাক্য, গঠনগতভাবে বাক্য থেকেও প্রশ্ন আসে। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? হ্যাঁ, ঈষৎ। আমরা জানি এখানে আ দুইটা অর্থে ব্যবহৃত হয়। কয়টা অর্থে ব্যবহৃত হয়? দুইটা অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে পর্যন্ত অর্থে, পর্যন্ত অর্থে, আরেকটা কি অর্থে? আরেকটা হচ্ছে ঈষৎ অর্থে। তোমাদের স্লাইডে খুব সুন্দরভাবে এগুলো সাজাই দেওয়া আছে। হ্যাঁ, তো পর্যন্ত অর্থে যেটা, পর্যন্ত অর্থে যেটা, সেখানে কি থাকে? সেখানে যেমন হচ্ছে সমুদ্র হিমাচল, সমুদ্র হিমাচল, সমুদ্র হিমাচল, আপাদমস্তক, 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 আজীবন, এগুলো সব কি? পর্যন্ত অর্থে ব্যবহৃত। আর ঈষৎ অর্থে কি? ঈষৎ অর্থে রক্তিম ব্যবহার হয়। কোন রক্তিম? রক্তিম। একটাই উদাহরণ আছে, একটাই উদাহরণ আছে। তাহলে ঈষৎ অর্থে কোনটা হচ্ছে? ঈষৎ অর্থে রক্তিম হচ্ছে। একটাই উদাহরণ আছে তোমাদের। ঠিক আছে, তাহলে এইটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমার সমাজ থেকে আসছে। কি থেকে আসে? সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস, সমাজ থেকে। তার মানে দেখো, প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না, প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না, কিন্তু টপিক কিন্তু দেখো ঠিকই রিপিট হচ্ছে। এরপরে দেখো, লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় বার বেড়েছে। বড় কি বেড়েছে? বার বেড়েছে। কোন কারকে কোন বিভক্তি? হ্যাঁ, কোন কারকে কোন বিভক্তি? শিমুল গাছটা, শিমুল গাছটা কে বাড়ছে? শিমুল গাছটা বাড়ছে। তার মানে এইটা নিজে যদি বাড়ে তাহলে এটা কি হবে? কর্তৃকারক। কি হবে? কর্তৃকারক। তাহলে কর্তৃকারকে র কোন বিভক্তি? র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। র কোন বিভক্তি? র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে গাছ যদি নিজেই বড় হয়, মানে কর্তা যদি নিজেই কাজ করে, তাহলে সেটা কি হয়? কর্তৃকারক। আর কর্তৃকারক হলে কি হয়? কর্তৃকারক হলে ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে, ওকে। তাহলে এটা কোথা থেকে আসছে? এটা আসছে তোমার কারক থেকে। এটা আসছে কোথা থেকে? এটা আসছে কারক থেকে। নেক্সটে দেখি, আদিত্য শব্দের সমার্থক শব্দ কোনটি? হ্যাঁ, আদিত্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিত্য, এটা কি আসে? এটা হচ্ছে সমার্থক শব্দ থেকে আসে। সমার্থক শব্দ। আসে নয় কেহ অবনী পরে। অবনী মানে কি? অবনী মানে হচ্ছে পৃথিবী, পৃথিবী। বসুন্ধরা মানে কি? বসুন্ধরা মানে হচ্ছে পৃথিবী। জলধি মানে কি? জলধি মানে হচ্ছে সমুদ্র। অর্ক মানে কি? অর্ক মানে হচ্ছে সূর্য। এখন আদিত্য মানে কি? আদিত্য মানে হচ্ছে সূর্য। তো তোমরা এখন বলো আদিত্য শব্দের সমার্থক শব্দ কোনটা হবে? তাহলে আদিত্য শব্দের সমার্থক শব্দ হবে তোমার অর্ক। স্থির শব্দের বিপরীত শব্দ কি? হ্যাঁ, স্থির। তার মানে এটা কি থেকে আসে? এটা আসছে হচ্ছে বিপরীত থেকে। দেখো, স্থির শব্দে কি আসে? স্থির শব্দের বিপরীত শব্দ আসে। স্থির। দেখো, স্থায়ী, অস্থায়ী, মানে যেটা স্থায়ী নয় সেটা কি? সেটা কি? যেটা স্থায়ী নয় সেটা কি? অস্থায়ী। তার মানে এটার বিপরীত শব্দ কি? এটার বিপরীত হবে স্থায়ী।
অচঞ্চল, অচঞ্চল, চঞ্চল মানে কি? চঞ্চল মানে দুরন্ত, অচঞ্চল মানে দুরন্ত নয়, দুরন্ত নয়। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে চঞ্চল। জঙ্গম, জঙ্গমকে আমরা বলি স্থাবর, স্থাবর। এই স্থাবর শব্দের অর্থ কি? স্থাবর মানে হচ্ছে স্থির থাকা। তার মানে এটার উত্তর কি হবে? উত্তর হবে, উত্তর কি হবে? উত্তর হবে গ। ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতি। ওকে, তার মানে এটা কি? এটাও তারই পরমনের লাইন থেকে আসে। এটা কি? এটাও কবিতার লাইন। আমরা দেখছি যে তাহারই পরমনের লাইন কিন্তু আসছিল কত সালে? কবিতার লাইন থেকে। আমরা কি দেখছি? তাহারই পরমনের যে লাইন সেটা কত সালে আসছিল? ডিইউ সি ইউনিট তোমার 24-25 সেশনে আসছিল, তাই না? কুহেরি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী তলে, কোন কবিতার লাইন? তোমার হচ্ছে তাহারই পরমনে 24-25 আসছিল। আবার আমরা দেখছি ডিইউ এর 15-16তেও এই প্রশ্নটাই আসছে। 15-16তে কি আসছে? এই অপরিচিত তাহারই পরমনে থেকে আসছে কি আসছে? যে শূন্যস্থান পূরণ করো। তার মানে এখানেও আমার কি লাইনগুলো ইম্পর্টেন্ট, লাইনগুলো কি ইম্পর্টেন্ট। তো লাইনগুলো যেহেতু ইম্পর্টেন্ট, আমরা জানি যে পুষ্পারতী লাভিনী কি ঋতুর রাজন তিনি বলছিলেন। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ঋতুর রাজন। কি উত্তর হবে? ঋতুর রাজন। তাহলে এখানে এখানে দেখো, তাহলে এখানে কবিতার লাইনগুলো কিন্তু আমাদের মাস্ট পড়তেই হবে। হ্যাঁ, এটা পড়তেই হবে, বিশেষ করে এই তার এই পরে মানে দুইবার যেহেতু আসলো, সো ইটস ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট। এবার আসতে পারে, বলা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্রকে ডিলিট আমরা দেখি 1936 সালে ডিলিট দিয়েছে। এটা ডিরেক্ট হচ্ছে তোমার 82 থেকে আসে। তার মানে 82 থেকেও প্রশ্ন আসছিল কত সালে? দেখো তোমার 15-16 প্রশ্ন সব কপি হয়েছে। 82 থেকে প্রশ্ন আসছিল কত সালে? ডিইউসি কত সালে? 24-25 প্রশ্ন আসছিল। আবার কত সালে দেখছি? ডিইউসি 15-16তে প্রশ্ন দেখছি। ঠিক আছে, তার মানে এটা কত সাল হবে? 1936। আমরা এই যে দেখো কেবল কবি পরিচিতি পাওয়া শুরু করলাম। এখন 82 আমরা কি দেখছিলাম? 82 থেকে দুই ধরনের প্রশ্ন দেখছি। 24-25 কি দেখছি? কবিতার লাইন দেখছি, সরি লাইন দেখছি, লাইন দেখছি। আর এটা কত সালের? এটা হচ্ছে 24-25 ফরম্যাট। আর 15-16তে কি দেখছি? 15-16তে হচ্ছে আমরা পরিচিতি দেখছি, লেখক পরিচিতি। এখানে কি? এটা হচ্ছে আমার 15-16। তাহলে দুই সাইডের ব্যাখ্যা দুই ধরনের আছে। সো তোমরা একটু দেখে নিবা ভালো করে পড়ার জন্য। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা যদি দেখি তাহারই পরে মনে, এই প্রশ্নটা আবার দেখো তাহারই পরে মনে আসে। তার মানে তাহারই পরে মনে আমার কি লাইন আসছিল? আমি বলি লাইন আসছিল কত সালে? লাইন আসছিল সি 15-16তে, 15-16তে। তারই পরে মনে এটা প্রকাশিত হয়, তার মানে এটা হচ্ছে পাঠ পরিচিতি থেকে আসে, পাঠ পরিচিতি থেকে আসে। পাঠ পরিচিতি কত সালে? সি 14-15তে। দেখো 14-15 প্রশ্ন। তারপরে দেখো আবার হচ্ছে আমার কি লাইন আসছে কত সালে? লাইন আসছে হচ্ছে সি 24-25 সালে। তার মানে এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু বারবার ফোকাস করতে হবে, বারবার কিন্তু কি ফোকাস করতে হবে। তাহলে কোন মাসিক মোহাম্মদী থেকে তোমার এটা নেওয়া হয়েছে? ঠিক আছে, মাসিক মোহাম্মদী, মাসিক মোহাম্মদী। ঠিক আছে, তো দেখো কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা খুব সহজেই এমনি অ্যানালাইসিস করে বের করতে পারছি। হ্যাঁ, কোন কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে। নিচের কোনটি অপপ্রয়োগের দৃশ্য? তো বারবার অপপ্রয়োগ আসছিল, অপপ্রয়োগ আগেও আসছিল, তার মানে অপপ্রয়োগটাও আমাদের কি ভালো করে পড়তে হবে। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত মানে কোনটি অপপ্রয়োগ হয়? হ্যাঁ, আমরা জানি দৃষ্টান্ত মানে কি? দৃষ্টান্ত মানে অশুদ্ধ। অপপ্রয়োগের দৃষ্টান্ত মানে কি? অশুদ্ধ। তার মানে আমরা জানি একত্রিত হয় না, আমরা জানি কি একত্র হয়। সো এটা কি? অপপ্রয়োগ। কোন বানানটি শুদ্ধ? বানান থেকে প্রশ্ন আসে, অপপ্রয়োগ থেকে প্রশ্ন আসে। আমরা দেখি স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন নাকি এই স্বায়ত্ত শাসন। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা আমরা প্রথম বানানটাই শুদ্ধ দেখি, স্বায়ত্ত শাসন, তয়তো। ঠিক আছে, তো বানান থেকেও প্রশ্ন আসে। তোমরা দেখবা যে বাগধারা, এই তো দেখো এটা কি? এটা হচ্ছে আলোচ্য বিষয় থেকে আসে। বাগধারা কি আমার অর্থ দেয় না? তাহলে বাগধারা অর্থ যদি দেয় তাহলে কিসে আলোচনা হবে? অবশ্যই অর্থতত্ত্ব আলোচনা হবে। বুকতার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের লেখককে দেখবা যে এইরকম যে বাংলাদেশের হৃদয় বা যে সমস্ত জিনিসপাতি আছে সেগুলো সব শামসুর রহমান লিখছে। কে লিখছেন? শামসুর রহমান। তার মানে এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 থেকে আসছে, ফেব্রুয়ারি 1969। এরপরে বলছে পূর্বদে বিভক্তির লোপে যে সমাস হয় সে সমাসের পরপদের অর্থ প্রধান। আচ্ছা, পরপদের অর্থ প্রধান কিন্তু পূর্বদে বিভক্তি লোপ পায়। কোনটাতে পায়? তৎপুরুষে পায়। এটা আমরা সবাই জানি। আমকে কুড়ানো, আম কুড়ানো, নারীকে নির্যাতন, নারী নির্যাতন, তৃণধারাহীন, তৃণহীন। সো এগুলো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
কাজেই সমাস কিন্তু দেখো, সমাস কিন্তু বারবার আসছিল, 15-16-তে আসছিল, 14-15-তে আসছিল, তোমার হচ্ছে আবার 24-25-এও আসছে। কাজে যেই প্রশ্ন যত বেশি আসছে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, এটা দেখো 18 বছর বয়স, তার মানে 18 বছর বয়সও আমার 23-24-এ আসছিল, আবার 14-15-তেও আসে। তার মানে দেখো এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা ধরতে পারছো? 23-24-এর সাথে 14-15-এর মিল আছে, 15-16-এর সাথে কার মিল আছে? তোমার 24-25-এর মিল আছে। তার মানে মিলটা কিন্তু প্যাটার্নটা দেখো, যেই প্রশ্নগুলো 14-15-তে আসছিল, যে প্রশ্নগুলো কোথায় আসলো 14-15-তে আসছিল, সেই সেম ধরনের প্রশ্ন কোথায় আসে 23-24-এ আসে। আবার যেই প্রশ্নগুলো 15-16-তে আসছে, সেই সেম ধরনের প্রশ্ন কোথায় আসছে আমার 24-25-এ আসে। প্যাটার্নগুলো দেখো। তার মানে এক ইয়ার আগে যেই ধরনের প্রশ্ন আসছে, মানে তোমরা পরীক্ষা দিবা কবে? তোমরা পরীক্ষা দিবা হচ্ছে 25-26-এ, তাই না? 25-26-এ, সো 25-26-এ যদি পরীক্ষা দাও, তোমাদেরকে মাস্ট বি 23-24, 14-15 এই প্যাটার্নগুলো দেখে যেতে হবে, এই প্যাটার্নগুলো দেখে যেতে হবে। কোশ্চেন সাজেশন কেমনে বের হয়? তোমরা যে সাজেশন বলো যে ভাইয়া অ্যানালাইসিস করেন, কেমনে বের হয় দেখছো? মিলটা তোমাকে খুঁজে বের করতে হবে। যখন এরকম বেশি বেশি প্রশ্ন সলভ করবা, দেখবা যে এমনি বের হয়ে যাবে। তাহলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা না থাকে না শূন্য, এটা কার? এটা হচ্ছে 18 বছর বয়স থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? 18 বছর বয়স। আর 18 বছর বয়স কে লিখছেন? 18 বছর বয়স লিখছেন সুকান্ত ভট্টাচার্য। তার মানে এখানে এবার কি আসতে পারে জানো? যে কত বছর বয়সে মারা যায়? 21 বছর বয়সে মারা যায়। এবার আরো প্রশ্ন আসতে পারে যে তোমার হচ্ছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিশোর কবি। আবার এইটাও আসতে পারে যে মার্ক্সবাদ, হ্যাঁ, বা বিপ্লবী কবি কে ছিল তোমাদের বই অনুসারে, সেইটাও আসতে পারে। তাহলে বিপ্লবী কবি ও মার্ক্সবাদ। এইটাও আসতে পারে যে বিপ্লবী রিলেটেড তার একটা কাব্যগ্রন্থ ছিল, সেটার নাম কি? আকাল। এইটাও আসতে পারে। এইভাবে রিলেট করে করে পড়তে হবে, এইভাবে রিলেট করে করে বের করলে দেখবা যে ঢাবি গতে তোমার ইনশাল্লাহ কমন, যেহেতু তোমার সিকোয়েন্স মিলতেছে 25-26, 23-24, 14-15 সিকোয়েন্স মিলতেছে। কাজে সুকান্ত ভট্টাচার্য যাদের প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে। তোমাদের 16-17টা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 16-17টা তোমার জন্য ইম্পর্টেন্ট। 23-24 ইম্পর্টেন্ট, 14-15 ইম্পর্টেন্ট, তারপরে 16-17 ইম্পর্টেন্ট, তারপরে 17-18 বাদ দাও, আর 17-18 বাদ দাও, 18-19-এর ফলো করবা। এই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো, মোলায়েম শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত, ফার্সি, আরবি নাকি পর্তুগিজ? হ্যাঁ, আমরা আরবিতে পর্তুগিজে এই ধরনের কোনো শব্দ দেখি না। পর্তুগিজ আমি তোমাদেরকে আরেকটু আগে দেখাইছি, হ্যাঁ, আরেকটু আগে দেখাইছি। কাজে পর্তুগিজ থেকে এটা কি আসছে? বলো, পর্তুগিজ থেকে আসছে? পর্তুগিজ থেকে কিন্তু আসে নাই, পর্তুগিজ থেকে আসে নাই। কারণ পর্তুগিজে তোমাকে দেখাইছিলাম আনারস, আলপিন, আলমারি, বালতি, পাদ্রি, এগুলা। সংস্কৃত শব্দ তো হইতেই পারে না, কারণ সংস্কৃতিতে কি আমার থাকবে? রি, তারপরে রি, রস, রি, রস, এগুলো থাকবে। তারপরে কি থাকবে? রেপ থাকবে, হ্যাঁ, এগুলো থাকবে। দেখো তো এখানে কিছু আছে এরকম? নাই। ফার্সি কি? ফার্সি হচ্ছে তোমার কি? ফার্সি হচ্ছে তোমার এই যে নামাজ, রোজা, এগুলো হ্যানত্যান। আরবি হচ্ছে মোলায়েম। এটা কি? এটা হচ্ছে তোমার আরবির মধ্যে দুই ধরনের ভাগ আছে। একটা হচ্ছে ইসলাম সম্বন্ধীয়, মানে ইসলাম সম্পর্কিত, আর একটা হচ্ছে প্রশাসন এবং আইন সম্পর্কিত। প্রশাসন এবং সাধারণ। তো এই যে এই অংশটা দেখবা, এই অংশটা থেকে এই প্রশ্নটা আসে, প্রশাসন এবং সাধারণ থেকে মোলায়েম। ঠিক আছে, আচরণে ইতর ভদ্র বোঝা যায়। আচরণ নেই, তার মানে আচরণ কি? একটা উপায় যার মাধ্যমে কি আমরা ইতর ভদ্র বুঝতে পারি। তার মধ্যে কোনো উপায় যদি হয়, তাহলে উপায় হলে কি? উপায় হলে করণ। তাহলে কিসের মাধ্যমে? আচরণে। তার মানে এটা কি হবে? করণে সপ্তমী, ঢাবি গ। তার মানে কারক থেকেও কিন্তু প্রশ্ন আসে 14-15। কাজে এই বছর তোমাদের কারক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 14-15-তে যেহেতু কারক থেকে প্রশ্ন আসে, কাজে এই বছর তোমাদের কারক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সমাজ থেকে আসছে, সমাজ থেকে আসার সম্ভাবনা আছে। 18 বছর বয়স, তারপর হচ্ছে আমরা দেখলাম যে কবিতার লাইনগুলো থেকে অপরিচিতা, তারপর হচ্ছে তাহারাই পরে মনে, এই কবিতার লাইনগুলো থেকে কিন্তু এবার প্রশ্ন আসার সম্ভাবনা আছে তোমার ডিউ সি ইউনিটে, হ্যাঁ, যেটা আমরা মিল পাচ্ছি একদম 14-15 সাথে। আমরা দেখছি 14-15, 23-24, 16-17 এগুলো সিকোয়েন্স অনুসারে প্রশ্ন হয়। যে সিকোয়েন্সটা তোমাকে ধরতে হবে, বানান, অপপ্রয়োগ, এগুলো কিন্তু আমাকে পড়তে হবে। ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি বিশেষ অর্থে এই যে উপসর্গ কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ তোমার জন্য ইম্পর্টেন্ট। কারণ উপসর্গ দেখো 23-24-এ আসছে, 24-25-এ আসছে, এবং কি 25 মানে তোমাদের 25-26-এ আসার জন্য একটা ভালো সম্পর্ক আছে। কাজেই আমার এই জিনিসগুলো
পড়তে হবে। আমি যেই যে জিনিসগুলো বললাম বা যেই অংশগুলো বললাম লিখে নাও, এগুলো একটু বেশি করে পড়ে যাবা। লেখক পরিচিতি, কবি পরিচিতি, কবিতার লাইনগুলা, যেহেতু আমরা 18 বছর বয়সে দেখছি, তাহারই পরে মনে দেখছি, বিদ্রোহীতে দেখছি, এগুলো আসতে, বা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো থেকে ডিরেক্ট আসছে। সো এই জিনিসগুলো একটু দেখে যাবা। আর তারপরে লেখক পরিচিতিগুলো যেগুলো থেকে আসছে, যেমন হচ্ছে বিলাসীর তোমার হচ্ছে শরৎচন্দ্রর আসছে, রবীন্দ্রনাথের আসছে, নজরুলের আসছে, কাছে এই অংশগুলো দেখবা। উৎসগুলো দেখছি, যেমন তারই পরে মনে কোথা থেকে আসছে, সো এই অংশগুলো দেখবা। শব্দার্থগুলো থেকে দেখছি। সো এই যেই পার্টিকুলার জিনিসগুলো, আর অপপ্রয়োগ, বানান, কারক, তারপর হচ্ছে উপসর্গ, সমাস, আর ওই সাইডে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দগুলো দেখে যাবা, যেগুলো 14-15 সাথে 23-24, 16-17 আর মিল আছে। কাজে এই মিলগুলো তোমার 25-26-এও কিন্তু তোমার জন্য পারফেক্ট একটা গেম হিট করাইতে পারে। ঠিক আছে, তাহলে দেখো বিশেষ অর্থে প্রযত্ন মানে কি? বিশেষভাবে যত্ন, বিশেষভাবে যত্ন। তাহলে এটা কি হবে? প্রযত্ন। ঠিক আছে, নিচের কোনটি শব্দটি স্ত্রী প্রত্যয় ই যুক্ত? দেখো আমি যেই কথাটা বারবার বলছি যে তোমার কিন্তু এই 23-24-এর সাথে কিন্তু দেখো মিল আছে। আমার ওখানে কি আসছিল? আমার ওখানে 23-24-এ আসছিল তোমার কি, যে নিচের কোনটি লিঙ্গান্তর হয় না। এখানে কিন্তু দেখো পুরুষবাচক থেকে আসে, তার মানে 25-26-এর জন্য পুরুষবাচকও অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কোনটা ই প্রত্যয় যোগে? আমরা জানি এখানে দেখো কর্মী, চতুর্দশী, হস্তিনী, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনি প্রত্যয়যুক্ত। হ্যাঁ, ইন, মেধাবিনী, হস্তিনী, তাহলে এটা কি হবে? কর্মী। দেখো অপপ্রয়োগ থেকে আসছে। তাদের দলে নতুন নতুন খেলোয়াড় আসে, এই যে নতুন নতুন, এখানে একটা ঝামেলা আছে, খেলোয়াড় 80 আছে, এই যে 80 আছে, এখানে একটা ঝামেলা আছে। তাহলে কয়টা হবে? তাহলে হচ্ছে 2টা। স্বর সন্ধি অশুদ্ধ, মানে প্রতি ই আ জফলা হবে। ঠিক আছে, কটু উ ই, এই যে এটা ভুল আছে। 2014 সালে কোন পত্রিকা প্রকাশনের 100 বর্ষ পূর্ণ হয়েছে? আমরা জানি যে এটা হচ্ছে কার হবে? এটা হচ্ছে সবুজপত্র হবে। কার? সবুজপত্র। কারণ সবুজপত্র কত সালে? 1914 সালে। 1914 সালে, যে 1914 হলে এটা কত হবে? ঠিক আছে, আচ্ছা এখানে মনে হয় একটু ভুল গেছে। কি ভুল গেছে? আচ্ছা এটা কি হবে? এটা অনেকে জানতে হচ্ছে এটা কি হবে। মনে রাখবা উ প্লাস উ যদি হয় তাহলে এটা মিলে হয় দীর্ঘ উ, দীর্ঘ উ। তার মানে এখানে হ্রস্ব উ আছে, এটা ভুল হবে না, এটা হবে দীর্ঘ উ। ঠিক আছে, এখানে এই যে খেলোয়াড় বানানটা ভুল আছে। 1টা, 2টা, 3টা। কোনটি দেশি বাংলা শব্দ? কোনটি দেশি বাংলা শব্দ বলো? কোনটি দেশি বাংলা শব্দ? গিন্নি, দোকান, চর্মকার নাকি চোখ? চর্মকার, চামার, চর্মোয়ার। এটা কি? এটা হচ্ছে আমার সবাই জানে কি, রেপ থাকলে সেটা কি হবে বলো? রেপ থাকলে কি হয়? রেপ থাকলে কি হয়? রেপ থাকলে হয় তৎসম। গিন্নি এটা কি? এটা হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম। তার মানে আমরা রিডাকশন মেথডে বাকি আছে 2টা। দোকান নাকি চোখ বলো? দোকান নাকি চোখ? তোমাদের চান্স দিলাম। দোকান নাকি চোখ? ওকে, দোকান হচ্ছে একটা ফার্সি শব্দ, কাজে এটা কি হবে? দিস ইজ চোখ। নজরুলের জন্মসাল কোনটা? আমরা জানি সবাই 1899 সালে তিনি জন্মগ্রহণ করছেন, কাজে 1899 রাইট আনসার। ঝাঁকের কই? দেখো বাগধারা, তার মানে তোমার 23-24-এও বাগধারা আসছে, 14-15-তেও বাগধারা আসছে, কাজে এবারের জন্য বাগধারাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসটা মাথায় রেখো, বিরোচন অংশের জন্য বাগধারাটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু 14-15 সিকোয়েন্সে মিলছে। কাজী নজরুলের আমরা দেখছি, বাগধারা দেখছি, কাজেই এই জিনিসটা আমরা দেখবো। ওকে, ঝাঁকের কই মানে কি? ভীষণ শত্রুতা, সমমনা। ঝাঁকের কই মানে কি বলো? বলো বলো। ঝাঁকের কই মানে কি? ঝাঁকের কই মানে একই দলভুক্ত এমন, হ্যাঁ, যে হচ্ছে সমমনা যারা আছে। চোখ হারানো শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে বলো? চোখ হারানো মানে কি বোঝানো? চোখ হারানো মানে কি বোঝাইছে বলো? চোখ হারানো মানে ধরো তুমি কারো
প্রতি একদম প্রীত হয়ে তার প্রতি কি, তার প্রতি সব একদম ভেঙে চড়ে দিছো, প্রীত হওয়া। ওকে, গৃহান্তর, এই যে দেখো অন্তর যদি থাকে কোনো কিছুতে, অন্তর যদি থাকে, অন্তর এবং শেষে যদি মাত্র থাকে, নিঃসন্দেহে এই দুইটা তোমার কি হয়, নিত্য সমাস হয়। কোন সমাস? নিত্য সমাস। তাহলে দেখো 14-15তে নিত্য সমাস থেকে আসছে, কাজে তোমার নিত্য সমাস থেকেও আসতে পারে এবারে, আর বাট সমাস থেকে এটা আসবে, এটা শিওর। কারণ 23-24 আসছে, 14-15 থেকে আসে, তার মানে তোমার সমাস থেকে আসবেই ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে। সোনাতরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? সোনার ধান বলতে তার জীবনের যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মটাকেই বোঝানো হয়েছে। ঠিক আছে, ওকে, এরপরে দেখো, আচ্ছা, তরঙ্গভঙ্গ, এটা মূলত কি? তরঙ্গভঙ্গ মানে এটার একটা সূত্র আছে, যে আমি শিখাইছিলাম তোমাদের, তরঙ্গভঙ্গ করে উজানে মৃত্যু হলো বহিবীরের। উজানে মৃত্যু হলো কার? বহিবীরের। এই যে সব কিছু, এই সব কিছু কার? এই সব কিছু হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক। তাহলে নাটক কি কি হচ্ছে? তরঙ্গভঙ্গ, উজানের মৃত্যু এবং বহিবীর, এই তিনটা কি নাটক? কার? সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে এই তিনটা কি হবে? নাটক। কাজে লাল সালু তোমরা দেখবা, কারণ লাল সালু থেকে তোমার 23-24 প্রশ্ন হয়েছে, 14-15 প্রশ্ন হয়েছে, 16-17 প্রশ্ন হয়েছে। কাজে এবারে লাল সালু থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অধিক অধিক গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এই পর্যন্তই থাকো, সকলের জন্য শুভকামনা, ভালোবাসা। দেখা হবে পরবর্তী ক্লাসে, অর্থাৎ আগামীকালকে 3টায় নামাজের পরবর্তীতে তোমাদের প্রাইভেট গ্রুপে, সেখানে একটা ধামাকাদার অ্যানালাইসিস হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।